অনেকটা আগের বছরও অনেকটা সময় এরকমভাবেই আমরা ওয়েট করেছিলাম। ওয়েট করে আমরা 1st সেপ্টেম্বর থেকে স্টার্ট করেছিলাম আগেরবার, যেটা আমার মনে পড়ছে। তো ততদিনে কিন্তু তখন অ্যাডমিশনটা কমপ্লিট হয়ে গেছিল অ্যাট লিস্ট সমস্ত কলেজে। তো তারপরেই আমরা স্টার্ট করেছিলাম। কিন্তু এবারে 15th অফ সেপ্টেম্বর আজকে পর্যন্ত কাউন্সেলিং এর কোনো নোটিফিকেশন নেই। তো কাউন্সেলিং এর নোটিফিকেশনটা যে কারণের জন্য ডিলে হচ্ছে, যেটা আমার মতামত ভাবতে পারো, সেটা হচ্ছে যে স্টেট কাউন্সিল থেকে কোনো পজিটিভ কিছু না পেলে ওরা কাউন্সেলিং স্টার্ট করবে না। এবার স্টেট কাউন্সিল যেটা আগের বারে ফেস করেছে, যে অনেক স্টুডেন্ট তোমার ভালো র্যাঙ্ক করেছে, গভর্নমেন্ট কলেজে পাওয়ার মতন মানে হয়তো পেয়ে যায় সেই সমস্ত স্টুডেন্টরা, কিন্তু তাদের কোনো না কোনো সাবজেক্টে হয়তো সাপ্লি চলে এসছে 5th বা 6th সেমিস্টারে। তো সেই কারণের জন্য 5th আর 6th সেমিস্টারের সাপ্লিমেন্টারি হওয়ার পর সেই রেজাল্ট পাবলিকেশনটা হয়তো খুব তাড়াতাড়ি হবে। দেন তারপরে হয়তো তোমাদের কাউন্সেলিং এর নোটিফিকেশনটা বেরোবে। তো তার জন্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডে ফোন করলে বলছে যে না, আমাদের এখন কোনো ডিসকাশন হয়নি। অ্যাকচুয়ালি কাউন্সিল থেকে এখনো কোনো গ্রিন সিগন্যাল আসেনি যে কবে থেকে কাউন্সিলিংটা স্টার্ট করলে সমস্ত স্টুডেন্টরা কাউন্সিলিং এর জন্য এলিজিবল হবে। ওকে, তো এটা একটা ম্যাটার যে কারণের জন্য কাউন্সিলিংটা এখনো স্টার্ট হয়নি। আর আলটিমেট তোমরা ধরে রাখো, কাউন্সিলিং যদি এর পরেও যদি নোটিফিকেশন বেরোয়, কাউন্সিলিং ভর্তি প্রক্রিয়াটা পুরোপুরি মিটতে এক প্রকার কি বলবো, অক্টোবরের মাঝামাঝি অক্টোবরের মাঝামাঝি হয়ে যাবে। ঠিক আছে? তো অক্টোবরে তো আমাদের মানে পূজা আছে, সেটা সবাই আমরা জানি। সেই সময় কিছুদিন হয়তো গ্যাপ যাবে, বা সেই সময় কিছুটা তোমরা মানে হয়তো নয় কলেজ বন্ধ থাকবে, বা তোমাদের অ্যাডমিশন প্রসিডিউরটাও কিন্তু কিছুটা মানে কি বলবো, ব্রেক হবে। তো সেখানে কিছুটা ডিলে হবে অ্যাকচুয়ালি। তো এই হচ্ছে, তার জন্য কিন্তু কাউন্সেলিংটা এখনো পিছিয়ে আছে। কিন্তু আমাদেরকে আর পিছিয়ে থাকলে হবে না, কারণ না হলে আমরা আর সিলেবাসটা শেষ করতে পারবো না। তো তার জন্য আমার শুরু করা, একটু তাড়াতাড়ি শুরু করা, মানে লেট তো আমরা করেই ফেলেছি, তার মধ্যেই একটু তাড়াতাড়ি তোমাদের মানে প্রসেসটা মেনে। আর যারা মাকাউটের আন্ডারে যদি কোনো কলেজে তোমরা অ্যাডমিশন নাও, তোমাদের পরীক্ষা হয়তো মানে সেমিস্টার পরীক্ষা জানুয়ারি মাঝামাঝি। ওকে, জানুয়ারির মাঝামাঝি করে পরীক্ষা হবে। তো আমরা সেই টার্গেট নিয়ে সেপ্টেম্বর 15, অর্থাৎ আমরা সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, আমরা 3.5 মাসের বেশিও টাইম পাবো ক্লাসগুলো করতে। অর্থাৎ সিলেবাসটা আমাদের সেক্ষেত্রে আমরা কমপ্লিট করে ফেলতে পারবো। আর অনেক কিছুই তো আমরা কমন কনসেপ্ট, যেটা আমরা হয়তো আগে ডিপ্লোমাতে 3rd সেমিস্টারে পড়েছি, তো সেখানে থেকে 50% বা 40% কনসেপ্ট আমাদের এখানে কাজে লাগবে। সেগুলো হয়তো আমাদের টার্মগুলো জানা, বা কনসেপ্টগুলো আমাদের কাছে জানা, হ্যাঁ? বা কিছু কিছু নিউমেরিক্যাল টাইপের প্রবলেমগুলোও আমরা ওখানে ভালোভাবে সলভ করেছিলাম, যেটা আমাদের কাছে জানা। তো সেই সমস্ত কাজগুলো করতেও কিন্তু আমাদের অনেকটা সুবিধা হবে। কিন্তু বিটেকের যে কোয়েশ্চেনের যে প্যাটার্ন, বা বিটেকের যে কোশ্চেনের যে স্ট্যান্ডার্ড, সেটা কিন্তু ডিপ্লোমার থেকে একটু হাই। কারণ ডিপ্লোমাতে আমাদের অনেক কিছু বেসিকের উপরে কোশ্চেন থাকে, অনেক ডেফিনেশনের উপরে কোশ্চেন থাকে, শর্ট নোটের উপরে কোশ্চেন থাকে, মানে বেসিক টাইপের কোশ্চেন থাকে। হ্যাঁ, বলো। হুম, নেটওয়ার্ক ইস্যু হতে পারে। আজকে ওয়েদার কন্ডিশনের জন্য নেটওয়ার্ক ইস্যু হতে পারে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এখন ঠিক আছে? এখন ঠিক আছে ভয়েসটা? হ্যাঁ, বা ঠিক আছে। হুম, বেশ। আজকে সমস্ত জায়গাতেই নেটওয়ার্ক প্রবলেম। তাও আমি এখানে নেটওয়ার্কটা এখনো পর্যন্ত ঠিক আছে, কারণ বৃষ্টিটা এই সময় একটু থেমেছে। তার জন্য পাওয়ারটাও আছে ভালোভাবে, আর নেটওয়ার্কটাও এখনো সিগন্যাল স্ট্রেংথটাও মোটামুটি ভালো, খারাপ নয়। তো সেক্ষেত্রে আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, তো আমরা সিলেবাসটা কভার করব উইদিন দ্য টাইম ফ্রেম। আর তার সাথে বিটেকের কোশ্চেন প্যাটার্ন নিয়ে ডিসকাশন করছিলাম। তো অলরেডি আমি তোমাদেরকে প্রিভিয়াস 2 ইয়ার্স বা 3 ইয়ার্স এর কোশ্চেনও আমি সলভ করব। কারণ বিটেকের আবার আরেকটা জিনিস সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বিটেকের আগের ইয়ারের কোশ্চেনের থেকে পরের ইয়ারের কোশ্চেনে কিন্তু কমন খুব কম থাকে। যেমন ডিপ্লোমাতে আমরা দেখতে পেয়েছি যে হ্যাঁ, আগের বারে যে কোশ্চেনগুলো আসে, সেগুলো হয়তো এবারেও আসে। কিছু কিছু কোশ্চেন 20% বা 30% বা 15%। কিন্তু বিটেকে কিন্তু আগের বারে 22-23-এ যে কোশ্চেন এসছে, সেটা কিন্তু 23-24-এ হয়তো দু একটা কোশ্চেন কমন। আবার ধরতে পারি আমরা 24-25 এসে আমরা থার্ড সেমিস্টার পরীক্ষা দেবো। তো সেখানে হয়তো ওই 10% বা 5% কোশ্চেন কমন থাকবে, বা নাও থাকতে পারে। থাকবে, এটা ম্যান্ডেট নয় যে থাকবেই। সেটা নাও থাকতে পারে। তো সেইভাবে আমাদেরকে প্রিপারেশনটা নিতে হবে। আর একটু ডেপথে কোশ্চেন আসে। বিটেকের যে কোশ্চেনের যে লেভেলটা কিন্তু একটু একটু ভেতরে ঢুকতে হবে কনসেপ্টগুলোর মধ্যে। তো আমরা
ডিপ্লোমা লেভেলে যেভাবে আমরা পড়েছি সেটা কিন্তু আমরা ডেপথেই পড়েছি সমস্ত কিছু কনসেপ্ট। তো আরেকটু ডেপথে ঢুকতে হবে বা আরেকটু ডিফারেন্ট টাইপের প্রবলেম সলভিং এর দিকে আমাদেরকে বেশি নজর রাখতে হবে। ওকে? এটা অস্বীকার করলে চলবে না। আবার আরেকটা জিনিস বিটেকের কোয়েশ্চেন এরকম হয়, এখানে আবার কোয়েশ্চেনের মার্কসটা অনেক বেশি। 15 নাম্বারের কোয়েশ্চেন থাকে। মানে 15 ইনটু ৩ মানে ৪৫ নাম্বার। 15 মার্কসের কোয়েশ্চেন থাকে। আমি একটা কোয়েশ্চেন তোমাদেরকে দেখাবো কিরকম কোয়েশ্চেন হয় বিটেকে মাকআউটের আন্ডারে যে কলেজগুলোতে বা মাকআউটে। আমি কয়টা কোয়েশ্চেনের স্যাম্পল তোমাদেরকে দেখাবো। আর আমরা ডিফারেন্ট ইউনিভার্সিটিতে হয়তো আমরা ভর্তি, অনেকে হয়তো অ্যাডমিশন নিয়েছে, অনেকে হয়তো অ্যাডমিশন নেয়নি বা চিন্তাভাবনা করছে মাকআউটে যেহেতু দেরি হচ্ছে বলে আদার্স কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার কথা। বা মানে কোনো অটোনোমাস কলেজে ভর্তি হওয়ার কথা। তো আমরা অটোনোমাস বা যেকোনো কলেজেই ভর্তি হই না কেন, অলমোস্ট সাবজেক্ট আমাদের বেসিক কিছু সাবজেক্ট কিন্তু কমন থাকবে থার্ড সেমিস্টারে। কি সিএসই নিয়ে পড়ি বা এআইএমএল নিয়ে পড়ি। আমার মনে হয় এআইএমএল সাবজেক্টটা চুজ করার আগে অবশ্যই একটু ভাবনা চিন্তা করতে হবে যে যদি আমাদের মানে ম্যাথামেটিক্যাল ব্যাকগ্রাউন্ড যদি আমাদের খুব ভালো থাকে, তবেই আমরা এআইএমএল সাবজেক্টের দিকে আমরা যাবো। আ আর যদি ম্যাথামেটিক্স ব্যাকগ্রাউন্ডটা আমাদের খুব একটা ভালো না থাকে, তাহলে কিন্তু এআইএমএল এ যাওয়াটা কিন্তু খুবই পরে একটা সমস্যার দিক আসবে। আ এবার হয়তো যদি আমরা সিএসই না পাই কোনো কলেজে বা আইটি না পাই কোনো কলেজে, তো সেক্ষেত্রে আমাদের আ এআইএমএল এ যেতে হবে। কিন্তু সেটা একটু চিন্তাভাবনা করেই আমার মনে হয় এআইএমএল এর দিকে শিফট করাটা সবথেকে বেস্ট। ওকে? আর মোরাললেস সমস্ত ইউনিভার্সিটি বা কলেজের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে কিছু সাবজেক্ট কিন্তু আমাদের কমন, যেমন ডেটা স্ট্রাকচার, ডিএসএ, এটা একটা কমন সাবজেক্ট মানে মোরাললেস সমস্ত কলেজেই থাকবে। অ্যানালগ ডিজিটাল ইলেকট্রনিক্স কমন একটা সাবজেক্ট যেটা কিন্তু থাকবেই। তুমি যেকোনো ইউনিভার্সিটিতে ভর্তি হও না কেন বা তুমি মাকআউট বা আদার্স কোনো আ অটোনোমাস কলেজে তুমি অ্যাডমিশন নাও না কেন, এটা কমন সাবজেক্ট। আর কম্পিউটার অর্গানাইজেশন বা কম্পিউটার আর্কিটেকচার। কোথাও থাকে কম্পিউটার অর্গানাইজেশন, কোথাও থাকে কম্পিউটার আর্কিটেকচার, আবার কম্পিউটার অর্গানাইজেশন অ্যান্ড আর্কিটেকচার। একটু জাস্ট মিক্সচার হিসাবে থাকে। তো এই ৩ টে সাবজেক্ট একটা কমন সাবজেক্ট। ইকোনমিক্সটা মাকআউটে থাকে। কিন্তু আদার্স ইউনিভার্সিটিতে হয়তো ইকোনমিক্সটা খুব একটা থাকে না। কোনো সেলফ অটোনোমাস কলেজে তোমার ইকোনমিক্সটা থাকে। কিন্তু ইকোনমিক্সটা কিন্তু মাকআউটে কিন্তু একটা কমন সাবজেক্ট। কারণ ইকোনমিক্স তার সঙ্গে তোমার হচ্ছে বায়োলজি। বিটেকে আমরা দেখেছিলাম যে আমাদের ডিপ্লোমাতে 6 সেমিস্টারে আমাদের ২ টো সাবজেক্ট ছিল। যেটা হচ্ছে হিউম্যানিটিজ এর সাবজেক্ট। একটা হচ্ছে ইকোনমিক্স ছিল, একটা এন্টারপ্রেনারশিপ ছিল। আমাদের খুবই খারাপ লাগতো যে হ্যাঁ, আমাদের সিএসসি নিয়ে পড়ছি বা সিএসটি নিয়ে পড়ছি। আমাদেরকে ইকোনমিক্স পড়তে হচ্ছে, আমাদেরকে হিউম্যানিটিজ এর সাবজেক্ট পড়তে হচ্ছে, আমাদের এন্টারপ্রেনারশিপ পড়তে হচ্ছে। কিন্তু বিটেক এর 3rd সেমিস্টার থেকে শুরু হবে আপ টু 8 সেমিস্টার পর্যন্ত তোমাকে প্রত্যেকটা সেমিস্টারে তোমাকে কোনো না কোনো হিউম্যানিটিজ সাবজেক্ট তোমাকে পড়তে হবে। ঠিক আছে? এটা কিন্তু ম্যান্ডেট। অর্থাৎ তোমাকে বিটেক এ 3rd সেমিস্টারে তোমাকে ইকোনমিক্স পড়তে হবে। 4th সেমিস্টারে তোমাকে বায়োলজি পড়তে হবে মাকআউটের। ওকে? আবার 5th সেমিস্টারে গিয়ে তোমাকে ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট পড়তে হবে। তার সঙ্গে আছে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। ওকে? এবার 6th সেমিস্টারে গিয়ে এই ধরনের সাবজেক্ট কিন্তু আপ টু 8th সেমিস্টার পর্যন্ত কিন্তু তোমাকে তোমার পিছন ছাড়বে না। অতএব হিউম্যানিটিজ এর সাবজেক্ট কিন্তু এখন সমানভাবে গুরুত্বপূর্ণ যেকোনো টেকনিক্যাল কোর্সের জন্য বা টেকনিক্যাল বিটেক বলো বা মাস্টার্স বলো সেখানে। অতএব এটা কিন্তু এআইসিটি কিন্তু এটাকে ম্যান্ডেট করেছে। অতএব এই সাবজেক্টগুলোকে কিন্তু একটু ভালোবাসতে হবে। আর মানে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের একটা কি বলবো ট্রেন্ড থাকে যে আমরা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছি। আমরা হয়তো এই সমস্ত সাবজেক্টগুলোকে খুব একটা বেশি তোয়াক্কা করি না। যে হ্যাঁ, হয়ে যাবে পরীক্ষার আগে ১ মাস পড়বো বা ৭ দিন ১০ দিন পড়বো হয়ে যাবে। কিন্তু ইকোনমিক্স এর ক্ষেত্রে কিন্তু মেক্সিমাম স্টুডেন্ট কিন্তু সাপ্লিমেন্টারি পায় 3rd সেমিস্টারে। শুধুমাত্র ইকোনমিক্স নয়, আরেকটা সবথেকে টাফেস্ট সাবজেক্ট আছে বিটেক 3rd সেমিস্টারে। সেটা হচ্ছে ম্যাথমেটিক্স 3, যদি মার্কআউট এর কথা বলছি। ওকে? আবার ডিসক্রিট ম্যাথটা কিন্তু এর থেকে আবার সহজ কিছুটা। কিন্তু ম্যাথামেটিক্স 3 টা কিন্তু টাফেস্ট সাবজেক্ট বলতে পারো। আর এই সাবজেক্টেও কিন্তু অনেক স্টুডেন্ট কিন্তু সাপ্লিমেন্টারি পায়। আমি ১ম দিন তোমাদেরকে ভয় দেখাচ্ছি না। কিন্তু যেটা অ্যাকচুয়াল যেটা ফ্যাক্ট, আমি কিন্তু সেই ফ্যাক্টটা তোমাদের সামনে তুলে ধরছি। মানে যেটা আমার প্রিভিয়াস কয়েক বছরের অভিজ্ঞতা থেকে আমি তোমাদেরকে বলছি। আর কিছু না। তো ম্যাথটা খুব ভালো করে আমাদেরকে পড়তে হবে। ম্যাথটাও আমরা স্টার্ট করে দেব 15 থেকেই। আমাদের ম্যাথের নেক্সট যে ক্লাস, সেই ক্লাসে আমাদের ম্যাথ হবে। তো ম্যাথটা তোমরা খুব ভালো করে ম্যাথটাকে তোমরা করবে। ওকে? মানে যতটা বেশি প্র্যাকটিস করা যায় ম্যাথ, তত কিন্তু তোমাদের ক্ষেত্রে ভালো। কারণ কম্পিউটার সায়েন্স কিন্তু ম্যাথামেটিক্স ছাড়া পুরোপুরি ইনকমপ্লিট। ওকে? অতএব ম্যাথটা খুব ভালোভাবে করতে হবে। আর অ্যানালগ ইলেকট্রনিক্স, ডিজিটাল ইলেকট্রনিক্স তোমাদের সাবজেক্ট। ডিজিটাল ইলেকট্রনিক্স সাবজেক্টটা পড়তে খুব ভালো লাগবে। আ আর অ্যানালগ ইলেকট্রনিক্স এ তোমাদের একটা ইউনিট আছে। তো ওই পার্টিকুলার যে ইউনিটটা আছে অ্যানালগ ইলেকট্রনিক্স এর, তো ওই ইউনিটটা আমি তোমাদেরকে ১ম এ
2 বা 3টে আমি রেকর্ডেড ক্লাস প্রোভাইড করব তোমাদেরকে দেখার জন্য, বোঝার জন্য, নিজেদের বোঝার জন্য। তো তোমরা একটু ওই ইউনিট 1 টা অর্থাৎ যেটা অ্যানালগ ইলেকট্রনিক্স এর যে পার্টটা আছে মানে অ্যাজ পার ম্যাকআউট, তো ওটাকে একটু দেখার চেষ্টা করো বা দেখবে। দেখলে আশা করি বুঝতে পারবে। ওই 2 বা 3টে ইউনিট আছে অ্যানালগ ইলেকট্রনিক্স এর। আর ডিজিটাল ইলেকট্রনিক্স এর পুরো পার্টটা কিন্তু আমি লাইভে পড়াবো। ডিজিটাল ইলেকট্রনিক্স খুব মানে ইন্টারেস্টিং একটা কনসেপ্ট বা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। খুব ভালো লাগবে পড়তে সাবজেক্টটা। আর খুব মানে মার্কসও ওঠে এই সাবজেক্টটা থেকে পড়তে গেলে। খুব ভালো মার্কস ওঠে। তো এটা আরেকটা সাবজেক্ট গেল। আর তার সঙ্গে তোমাদের হচ্ছে কম্পিউটার অর্গানাইজেশন, যেটা আমরা সিএসটি থার্ড সেমিস্টারে পড়েছিলাম সিএসও সাবজেক্ট বলে। তার সাথে আর একটু কিছু অ্যাড অন করা আছে, যেমন তোমরা ওখানে মাইক্রো প্রসেসরের যে পার্টটা কিন্তু এখানে নেই। আগে আমরা 8086 মাইক্রো প্রসেসরের পার্টটা সিএসওর মধ্যে পড়েছিলাম, সেই পার্টটা এখানে নেই। কিন্তু অপারেটিং সিস্টেমের কিছু পার্ট কিন্তু এখানে যোগ করা আছে। আর তার সাথে কম্পিউটার অর্গানাইজেশনের কোর কনসেপ্ট কিছু এর সাথে অ্যাড করা আছে। মানে একটু ডিজাইনের পার্টগুলো চলে আসবে, ডিজাইন অফ দ্য এএলইউ, ডিজাইন অফ দ্য সিইউ, ওকে, ডিজাইন অফ দ্য রেজিস্টার, এই সমস্ত পার্টগুলো কিন্তু এখানে এক্সট্রা ভাবে যোগ হবে। তো আমরা 3টে সাবজেক্টের কথা বললাম, ম্যাথামেটিক্স, ডেটা স্ট্রাকচার, তারপরে তোমার ডিজিটাল অ্যানালগ অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্স, ওকে, কম্পিউটার সিস্টেম অর্গানাইজেশনস। আর এর সঙ্গে তোমাদের আরেকটা সাবজেক্ট থাকবে, সেটা হচ্ছে ইকোনমিক্স। ওকে, তো ইকোনমিক্স সাবজেক্টটাও আমাদের আমরা ভাবছি ইকোনমিক্স সাবজেক্টটা হয়তো 15 থেকেই হয়তো শুরু করে দেবো, বা আমি এটাও ভাবছি যে আবার হয়তো অক্টোবর থেকে তোমার তো পূজা পড়ে যাচ্ছে, প্রথম দিকটা একটু কয়েকদিন আমাদের 5-7 দিন তো পুজোর জন্য তো আমাদেরকে অফ রাখতে হবে। তো ইকোনমিক্সটাও অ্যাজ ওয়েল অ্যাজ আমরা স্টার্ট করে দেবো। কিন্তু ইকোনমিক্সটা অনেকে 6 সেমিস্টারে আমরা পড়ে এসেছি। তার সাথে কিন্তু কনসেপ্টটা কিছুটা এখানে কিছুটা কনসেপ্ট কিন্তু এক্সট্রা আছে। মানে কয়েকটা ইউনিট বলো বা কিছু কনসেপ্ট কিন্তু এখানে এক্সট্রা আছে। অতএব ইকোনমিক্সের ক্লাসটাও কিন্তু একটু করতে হবে। ইকোনমিক্সটাও তোমরা একটু ভালো করে করবে। কারণ এই সাবজেক্টটা কিন্তু যেটা বলছিলাম যেখান থেকে সাপ্লিমেন্টারি আসে, অনেক ক্ষেত্রে সাপ্লিমেন্টারি অনেক, অনেক বেশি আসে। তো তার জন্য ইকোনমিক্সটাও তোমাদেরকে করতে হবে। এবার আমরা একটু কোশ্চেনটা দেখি যে আমাদের বিটেক লেভেলে কি টাইপের কোশ্চেন হয়। অথবা আমরা তো ডেটা স্ট্রাকচার দেখলে বুঝতে পারবো, বা আমরা কম্পিউটার অর্গানাইজেশন দেখলে বুঝতে পারবো, বা ডিজিটাল ইলেকট্রনিক্স দেখে আমরা এখন বুঝতে পারবো না কেমন হয়। তো আমরা জাস্ট কয়েকটা কোশ্চেন একটু একটু জাস্ট দেখি কেমন টাইপের কোশ্চেন হয়। আমি শুধু যদি তোমার ডেটা স্ট্রাকচার যদি সাবজেক্টটা একটু আমরা দেখি, জাস্ট ডেটা স্ট্রাকচার যদি তোমার একটু দেখার চেষ্টা করি, তাহলে আমরা যেটা আহ, আমি একটু মানে আজকে প্রথম দিনটা আমরা জাস্ট কিভাবে এগোবো কিছু রোড ম্যাপ আমি আজকে বলবো। সেই রোড ম্যাপ গুলো একটু জাস্ট জানতে হবে। তারপরে আমরা তো ফুল ফেসে ক্লাস আমরা স্টার্ট করব, কিন্তু আজকের দিনটা আমাদের ইন্ট্রোডাক্টরি ক্লাস। তো সেই ক্লাসটা আমরা সবাই একটু জাস্ট বেসিক ইন্ট্রোডাক্টরি পোর্শন গুলো আমরা দেখবো আজকে। তো ডেটা স্ট্রাকচার সাবজেক্টের নাম হচ্ছে ডিএসএ, ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম। যেটা আমরা ডিপ্লোমাতে ডেটা স্ট্রাকচার সেপারেট সাবজেক্ট পড়েছিলাম, আর অ্যালগোরিদম আমরা সেপারেট সাবজেক্ট আমরা পড়েছিলাম। তো আমি স্ক্রিনটা একটু জাস্ট শেয়ার করছি তোমাদেরকে। একটু ডেটা স্ট্রাকচারের কোশ্চেনটা আমি তো এগুলো সব শেয়ার করবো। ক্লাসরুমে আমি এখন লিঙ্ক তৈরি করিনি, ক্লাসরুম আমরা প্রোভাইড করবো, ক্লাসরুমের লিঙ্ক। তো সেটাও তোমাদেরকে প্রোভাইড করবো। কোশ্চেনগুলো আমি অ্যাজ ওয়েল অ্যাজ তার মধ্যে আমি দিয়ে দেবো। তো যেরকম কোশ্চেন প্যাটার্ন থাকে, তোমার 70 মার্কসের কোশ্চেন হয় মানে বিটেকের ম্যাকআউটের মানে ম্যাকআউটের কলেজগুলোতে। তো 70 মার্কসের মধ্যে তোমার 10 মার্কস থাকে অ্যান্সার এনি 10 অফ দ্য ফলোইং। কোনো জাস্টিফিকেশন লেখার কোনো জায়গা থাকে না বিটেকের ক্ষেত্রে। এটা আমাদের এবার আস্তে আস্তে ডিপ্লোমা থেকে আমরা সরে এসেছি। এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকতে পারে, এখানে কোনো শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন থাকতে পারে, এখানে কোনো ট্রু ফলস থাকতে পারে, ওকে, আবার কিছু ছোটখাটো কোনো নিউমেরিক্যাল প্রবলেমও থাকতে পারে। 1 নাম্বার করে থাকে, 10টা কোশ্চেন লিখতে হয়। তোমাকে হয়তো 12টা বা 13টা কোশ্চেন তোমাকে দেবে, 10টা কোশ্চেন লিখতে হয়। ওকে, তো এটা হচ্ছে তোমার প্রথম এই 10 নাম্বারই কিন্তু তোমার শর্ট কোশ্চেন, ঠিক আছে, বা এমসিকিউ বলতে পারবে না, নয় ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, নয় শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, এই ধরনের কোশ্চেন কিন্তু আসে, বা ট্রু ফলসও দেয়। এবার তোমার চলে আসছে 3টে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন। তোমার 3 × 5, 5 নাম্বার করে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন থাকে। যেমন ধরো বলে দিয়েছে যে রাইট অ্যান অ্যালগোরিদম ফর বাইনারি সার্চ টেকনিক, ওকে, স্টেট দ্য ডিফারেন্স বিটুইন স্ট্যাক অ্যান্ড কিউ ডেটা স্ট্রাকচার। তোমাকে ইনফিক্স থেকে পোস্ট ফিক্সে একটা কনভার্সন দিয়েছে, কনভার্ট করতে। হ্যাঁ, হাউ দ্য পলিনোমিয়াল ক্যান বি রিপ্রেজেন্টেড ইউজিং আ লিঙ্ক লিস্ট, আর ডিফারেন্স বিটুইন বি3 অ্যান্ড বি+3। এখান থেকে তোমাকে 3টে কোশ্চেন, এগুলো কিন্তু 5 নাম্বারের কোশ্চেন। আর লং অ্যান্সার টাইপ কোশ্চেন, দেখো আমি বলছিলাম 15 মার্কসের কোশ্চেন থাকে এখানে, অবশ্যই ডিভাইড করা থাকে। দেখো 15 × 3 45, তাহলে 45 50 হচ্ছে 60, আর আগে 10 নাম্বার শর্ট কোশ্চেন হচ্ছে 70। তো এই 15 মার্কসের কোশ্চেন, এমনও কোশ্চেন থাকে যার মার্কস কিন্তু 15। যেমন একটা কোশ্চেন দেখো, রাইট দ্য অ্যাডভান্টেজেস, ডিসঅ্যাডভান্টেজেস অ্যান্ড ইউজেস অফ আ সার্কুলার লিঙ্ক লিস্ট।
সেই কোশ্চেনটার মার্কস হচ্ছে 15। ওকে, এখানে তোমাকে অ্যাডভান্টেজের জন্য 5 নাম্বার, ডিসঅ্যাডভান্টেজের জন্য 5 নাম্বার, আর ইউজেস তার জন্য 5 নাম্বার, মোট হচ্ছে 15 মার্কসের কোশ্চেন। এবার কোন কোশ্চেনটা তোমাকে 15 মার্কসে দেবে বা কোন কোশ্চেনটা তোমাকে 8 মার্কসের দেবে, এটা কিন্তু ভ্যারি করে। তাহলে আমাকে প্রত্যেকটা কোশ্চেনকে এমনভাবে রেডি করতে হবে যাতে সেই কোশ্চেন থেকে, সেই টপিক থেকে কোশ্চেন আসলে যাতে আমি 2 নাম্বারের কোশ্চেন হিসেবে তাকে অ্যান্সার লিখতে পারি, অথবা আমি আবার 15 মার্কসের কোশ্চেন আসলো যেন আমি সেখান থেকে অ্যান্সার লিখতে পারি। আমরা কোনোদিন কেউ ভাবিনি যে সার্কুলার লিঙ্ক লিস্ট থেকে যদি আমাকে অ্যাডভান্টেজ বলে, আমাকে 5 নাম্বারের অ্যাডভান্টেজের কোশ্চেন থাকবে। তাহলে আমাকে নিশ্চয়ই নাম্বার অফ পয়েন্টটাকেও আমাকে একটু ডেপথে পড়তে হবে, না নাম্বার অফ পয়েন্ট আমাদের কাছে বাড়বে না। আমরা নর্মালি কি সার্কুলার ইংলিশে আমরা কয়েকটা অ্যাডভান্টেজ জানি, 2টো বা 3টে। ওকে, কিন্তু যদি আমাকে 5টা অ্যাডভান্টেজ লিখতে হয় বা যদি আমাকে 7টা অ্যাডভান্টেজ লিখতে হয়, তাহলে আমাকে কনসেপ্টটা একটু ডেপথে ঢুকতে হবে। তার মানে প্রত্যেকটা কনসেপ্ট তোমাকে কিন্তু ডেপথে পড়তে হবে যাতে করে তুমি, মানে তুমি তুমি ফ্লেক্সিবল থাকো যে যদি ওই টপিক থেকে যদি 2 নাম্বারের কোশ্চেন দেয়, আমি 2 নাম্বারের মতো করে লিখতে পারবো। যদি আমার কাছে 10 নাম্বারের কোশ্চেন দেয়, আমি 10 নাম্বার করে মানে মতো করে লিখতে পারবো। কারণ 10 নাম্বারের যে কোশ্চেনগুলো যার মানে মার্কস 10 দেওয়া আছে, তার নিশ্চয়ই অ্যান্সারটা আমাদেরকে আর একটু প্রিসাইজ, আর একটু লেন্দি করতে হবে। কারণ 2 লাইন 3 লাইন বা 5 লাইন লিখলে আমি নিশ্চয়ই 10 মার্কস আমাকে দেবে না। ওকে, তো অতএব প্রত্যেকটা টপিক কিন্তু আমাকে ডিটেলসে আমাদেরকে পড়তে হবে। আর তার সঙ্গে সঙ্গে ডেটা স্ট্রাকচারে তোমার যেটা দেয় সেটা হচ্ছে যে কোনো পার্টিকুলার প্রবলেমের ক্ষেত্রে তোমার কিন্তু তার সি প্রোগ্রামটাও তোমাকে লিখতে দিতে পারে। যেমন দেখো একটা কোশ্চেন দিয়েছে, রাইট আ সি প্রোগ্রাম ফর লিনিয়ার সার্চ ইন অ্যান অ্যারে। হয়তো তোমাকে লিনিয়ার সার্চ দিয়েছে হয়তো ওই বছরে 22-23-এ, হয়তো তোমার 24-25 তোমাকে হয়তো বললো যে আমাকে ইনসার্শন সর্টের সি প্রোগ্রামটা লিখে দেখাও, বা হয়তো আমাকে বললো বাইনারি সার্চের সি প্রোগ্রামটা লিখে দেখাও, বা হয়তো বললো যে বাইনারি সার্চ ট্রিকে কিভাবে আমরা সি দিয়ে ইমপ্লিমেন্ট করি তার প্রোগ্রামটা লিখে দেখাও। অথবা কিন্তু এটা বলা যাচ্ছে না যে কি আসবে। ওকে, অর্থাৎ তোমাকে সিটা তোমার কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ সি আমরা পড়ে এসেছি থার্ড সেমিস্টারে ডিপ্লোমার, তো সিটা কিন্তু আবার সময় এসছে যে সিটাকে আবার রিভিশন করা। আমাকে সিতে কিন্তু আমাকে আবার রিভিশন করতে হবে ফ্রম দ্য অ্যারে। তোমরা অ্যারে, তোমরা তার সঙ্গে পয়েন্টার, তার সঙ্গে ফাংশন, এটা আমাদের সিলেবাসে ছিল। কিন্তু যেটা আমাদের সিলেবাসে ছিল না, যেমন স্ট্রাকচার ইউনিয়ন, আমাদের সিএসটি সিলেবাসে ছিল না স্ট্রাকচার ইউনিয়ন সিতে। তার সঙ্গে হচ্ছে ফাইল হ্যান্ডলিং, আমরা স্ট্রাকচার ইউনিয়ন ফাইল হ্যান্ডলিংটাও কিন্তু আমরা পড়বো, সিতে রিভিশন দেব। আমি তার জন্য স্ট্রাকচার ইউনিয়ন আর ফাইল হ্যান্ডলিং ইন সি, তার আমি কিছু রেকর্ডের সেশন তোমাদেরকে গ্রুপে ডেটা স্ট্রাকচারে ক্লাসরুমে আমি প্রোভাইড করব, যাতে করে তোমাদের এই প্রিরিকুইজিট নলেজগুলোকে কভার করতে কোনো সমস্যা না হয়। অর্থাৎ সিটা কিন্তু অবশ্যই ভালো করে মানে রিভিশন দিয়ে রাখতে হবে ডেটা স্ট্রাকচার সাবজেক্টটা মানে ডিটেলসে বোঝার জন্য। আমি বলবো অ্যারে থেকে স্টার্ট করতে, অ্যারে, ফাংশন, পয়েন্টার, স্ট্রাকচার ইউনিয়ন আর হচ্ছে ফাইল হ্যান্ডলিং ইন সি। ওকে, তাহলে এটা হচ্ছে ডেটা স্ট্রাকচারের ওভারঅল কোশ্চেন। মানে কোশ্চেন একটু ডেপথে হবে আর একটু তোমাকে লেন্দি কোশ্চেন হবে। এবার দেখো এটা 2022-23-এর কোশ্চেন। যদি তুমি 2023-24-এ কোশ্চেন দেখো বিটেক থার্ড সেমিস্টারে, আমি ওই সেম সাবজেক্টে কোশ্চেন আমি ফিরে আসছি, তুমি একটু দেখবে খুব কম কোশ্চেন দেখবে কমন থাকে, আর ম্যাক্সিমাম কোশ্চেন দেখবে তোমার কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কোশ্চেন, আর অনেক কোশ্চেন কিন্তু গেট লেভেলের কোশ্চেন থাকে। তো আমরা ওই সাবজেক্টের কোশ্চেনই আমরা ফিরে আসি, একবার ডেটা স্ট্রাকচারে আমরা ফিরে আসি। 23-24-এ কোশ্চেন যদি একটু দেখার চেষ্টা করি ডেটা স্ট্রাকচার, আমরা দেখো ওখানে তো কোশ্চেন গুলো দেখেছি, তুমি দেখো আগের কোশ্চেন গুলোর সাথে দেখো, তুমি দেখো কি এখানে খুব একটা মিল পাবে না। দেখো তুমি দেখো একটু কোশ্চেন গুলো একটু মেলানোর চেষ্টা করলাম, যেটুকু আমরা ওখানে দেখেছি যে আমাদের যে কোশ্চেন গুলো এসেছিল সার্কুলার কিউ বা হোয়াট ইজ অ্যালগোরিদম, তুমি দেখো এই সময় দেখো তুমি কোনো ম্যাচ পাবে মানে মিল পাবে না খুব একটা। এটা কিন্তু ডিফারেন্স সেট অফ কোশ্চেন। ওকে, তো কিছু নিউমেরিক্যাল টাপ থাকবে, কিছু থিওরিটিক্যাল কোশ্চেন থাকবে, কিন্তু কোনোবার নিউমেরিক্যাল কোশ্চেন থাকে বেশি, আবার কোনোবার তোমার থিওরিটিক্যাল কোশ্চেন থাকে বেশি। মানে তুমি কোনোভাবেই তুমি গেস করতে পারবে না যে এবারে নিউমেরিক্যাল বেশি আসবে না এবারে ডেসক্রিপটিভ কোশ্চেন বেশি আসবে। তুমি দেখো এবারে 2023-24-এ যে 15 নম্বরের কোশ্চেন এসেছিল, 3টে ডিভিশন ছিল, তুমি দেখো নিউমেরিক্যাল কোশ্চেনটা খুব কম এসছে, দেখো নেই বললেই চলে। ডেটা স্ট্রাকচারে নিউমেরিক্যাল কোশ্চেন নেই, সব দেখো তোমার থিওরিটিক্যাল বেস কোশ্চেন। ওকে, আর তার সঙ্গে একটু ডেপথে দেখো কোশ্চেন দিয়েছে, তোমার যখন হ্যাশিং আমরা পড়ে এসেছি, তো আমরা হ্যাশিং দেখো যেটুকু পড়েছি সেটা কিন্তু আমাদের সাফিসিয়েন্ট, কিন্তু এখানে কিছু নিউমেরিক্যাল প্রবলেম ওকে সলভ করতে হবে, আসলেও করতে হবে না আসলেও করতে হবে, কারণ তুমি জানো না কিন্তু আসবে কি আসবে না। এবার দেখো কোনো হ্যাশিং এ কোনো নিউমেরিক্যাল কোশ্চেন যায়নি যে ডিফাইন হ্যাশিং, আর হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপ অফ হ্যাশিং টেকনিক, আর হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অফ দ্য হ্যাশিং, খুব সিম্পল কোশ্চেন। কিন্তু ডিফারেন্ট টাইপ অফ হ্যাশিং টেকনিক আমাদের 6 নাম্বার ডিসকাশন করা যায়, কিন্তু অ্যাডভান্টেজ অফ হ্যাশিং আমাকে 6 নাম্বার দিয়েছে, তাহলে 6 নাম্বারের অ্যাডভান্টেজ দেওয়া মানে অ্যাটলিস্ট আমাকে 10টা পয়েন্ট লিখে আসতে হবে হ্যাশিং এর অ্যাডভান্টেজে, তবে আমাকে 6 মার্কস আমরা পাবো।
তাই না? তাহলে আমার কিন্তু প্রত্যেকটা কনসেপ্ট কিন্তু একটু ডেপথে আমাকে পড়তে হবে। আর কোনো নিউমেরিক্যাল কোয়েশ্চেন আমাদের নেই। আর কিছু, কিছু কোয়েশ্চেন হয়তো আমরা এমন দেখব যেটা কিন্তু আমাদেরকে ডেপথে ডিসকাশন করতে হবে। কারণ দেখো আমরা যখন কুইক শট পড়েছিলাম, তখন কুইক শট পড়ার সময় আ একটা দেখো একটা সিম্পল একটা কোয়েশ্চেন দেওয়া আছে যে, "ইন হুইচ কেসেস কুইক শট বিকামস আ স্লো শট?" এই স্লো শট এর টার্মটা কিন্তু আমরা ডিপ্লোমাতে আমরা পড়িনি। মানে কোনো সময় কুইক শটটাকে আমরা স্লো শটও বলতে পারি। তো ডিসকাস অ্যান্ড রেমেডি ইন দোজ কেসেস। সেটাকে ডিসকাশন করতে বলছে আর তার রেমেডিটা কি হবে সেটা আমাকে বলতে বলছে। তো এরকম কিন্তু ডেপথে কোশ্চেন কিন্তু থাকে কোনো টপিকের এগেনস্টে বা কোনো সাবজেক্টের এগেনস্টে। ঠিক আছে? তোমাকে পারফরম্যান্স অ্যানালিসিস করতে দিই। কম্পেয়ার দ্য পারফরম্যান্স অ্যান্ড অপারেশন বাবেল শট, সিলেকশন শট। এটা খুব একটু ইজি কোয়েশ্চেন যে আমরা বাবেল শটের তার যে অ্যালগরিদম, সিলেকশন শট তার অ্যালগরিদম আর তাদের অপারেশনের যে পারফরম্যান্স সেটা আমাকে মেজার করতে হবে বাই ইউজিং দ্য কমপ্লেক্সিটি মেজারমেন্ট। কমপ্লেক্সিটি দিয়ে আমরা বাবেল শট আর সিলেকশন শটকে আমরা মেজার করতে পারবো বা তার পারফরম্যান্সটাকে আমরা কম্পেয়ার করতে পারবো। ঠিক আছে? আর রিকারশন আগের বারে কোনো কোশ্চেন আসেনি কিন্তু দেখো রিকারশন থেকে দেখো তোমার তার পরের বছরে কিন্তু কোশ্চেন এসছে যে ডিফাইন রিকারশন আর এক্সপ্লেন দ্য ইউজেস অফ স্ট্যাক ইন রিকার্সিভ অ্যালগরিদম ইমপ্লিমেন্টেশন। ওকে, তো যাই হোক আমরা ডেটা স্ট্রাকচারের কোশ্চেনটা দিয়ে আমি তোমাকে দেখানোর চেষ্টা করলাম যে কোশ্চেন কিন্তু কমন থাকে না। যে আমরা যদি ভাবি যে ৩ বছর ইয়ারের কোশ্চেন পড়ে নেবো বা একটু ম্যাট্রিক্স, বিটেক অনেকে ম্যাট্রিক্সের উপর ডিপেন্ডেন্ট থাকে। কিন্তু বিটেকে তোমার যারা ম্যাট্রিক্সের উপর ডিপেন্ডেন্ট থাকে তাদের ক্ষেত্রে কিন্তু কোশ্চেন যে কমন আসবে তার কোনো মানে নেই। কমন কিছু নাও আসতে পারে। আর ম্যাট্রিক্সে হয়তো এমসি এই যে শর্ট কোয়েশ্চেন গুলো হয়তো তোমার ঠিকঠাক থাকে। কিন্তু ডেসক্রিপটিভ কোয়েশ্চেনের অ্যান্সার গুলো কিন্তু একটু অন্যরকম ভাবে থাকে। মানে তুমি সেখানে পড়ে বুঝতে পারবে না। যদি তুমি মুখস্থ করে যাও তাহলে তুমি হয়তো গিয়ে লিখতে পারবে। অতএব আমি ম্যাট্রিক্সটা ফলো করার মানে বিপক্ষে। ম্যাট্রিক্স ফলো না করাটাই সবথেকে বেস্ট। আমাদের টেক্সট বই বেশি করে পড়তে হবে। আর টেক্সট বইয়ের সাথে তো আমার তো মানে বিটেকের জন্য সেপারেট লার্নিং মেটেরিয়াল থাকে সাবজেক্টের। তো আমাদের কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু লার্নিং মেটেরিয়াল কিন্তু সেপারেট। যেটা আমরা ডিপ্লোমাতে পড়ে এসেছি। ডিপ্লোমাতে আমাদের হয়তো লার্নিং মেটেরিয়াল আমাদের কাছে সবার কাছেই আছে। সেই সাবজেক্টের রেসপেক্টে। কিন্তু এখানে কিন্তু লার্নিং মেটেরিয়ালটা আমি অনেকটা মানে দুবার কিন্তু মডিফিকেশন হয়েছে বিটেকের জন্য। তার জন্য কিন্তু লার্নিং মেটেরিয়ালটা একটু ডিফারেন্ট ডিপ্লোমার থেকে। ঠিক আছে? তো এই তো গেল তোমাদের সাবজেক্টের কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড নিয়ে। যে আমরা কিন্তু গেস করতে পারি না কোনো বার যে সাবজেক্টের আমাদের স্ট্যান্ডার্ডটা কিরকম হয় বা কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ডটা তোমার কিরকম হয়। ওকে? অতএব কিন্তু আমাদের সব রকমভাবেই চেষ্টা করতে হবে যাতে করে এমন কোয়েশ্চেন আসুক না কেন, যাই কিছু আসুক না কেন যেন আমরা লিখে আসতে পারি বা যেন আমরা কোয়েশ্চেনের অ্যান্সারটা করে আসতে পারি। তো সেই লেভেলে কিন্তু প্রিপারেশন আমাদের কাছে দরকার। আর এই সেমিস্টারে ডেটা স্ট্রাকচার সাবজেক্টটা তোমাদের আছে ডিএসএ। আর ডিএসএ সাবজেক্ট কিন্তু তোমার সমানভাবে ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রিতে জব পাওয়ার ক্ষেত্রে। ক্যাম্পাসিং এ যে সমস্ত ভালো, ভালো কোম্পানি আসে বিভিন্ন কলেজে সো কল্ড যারা ভালো কোম্পানি তারা কিন্তু ১ম এই একটা বিটেক স্টুডেন্টকে জাজ করে যে সেই স্টুডেন্টটার ডিএসএ কনসেপ্ট কতটা ভালো। কারণ যে স্টুডেন্টটা ডিএসএ ভালো আ করতে পারবে বা ডিএসএ এর যার কনসেপ্ট আছে, সে কিন্তু ইন্ডাস্ট্রিতে গিয়ে কাজ করতে পারবে। সেটা প্রোডাক্ট বেসড কোম্পানি হোক বা সেটা সার্ভিস বেসড কোম্পানি হোক না কেন। ডিএসএ এর নলেজ কিন্তু খুবই দরকার ভালো কোম্পানিতে জব পেতে গেলে। তুমি যত মেক্সিমাম টেকনিক্যাল পেপার ভালো, ভালো কোম্পানির যে টেকনিক্যাল যে সাবজেক্টের যে আ ক্যাম্পাসিং এর যে পেপারগুলো যদি আমরা দেখার চেষ্টা করি, তো সেখানে কিন্তু মেক্সিমাম সাবজেক্ট কিন্তু ডিএসএ থাকে বা প্রবলেম সলভিং এর উপরে। তোমাকে সিচুয়েশন দিয়ে দেবে, তোমাকে প্রবলেম দিয়ে দেবে। সেই প্রবলেমের উপরে তোমাকে তুমি কিভাবে সেটাকে সলভ করবে তার যে অ্যালগরিদমটা তোমাকে লিখতে বলবে। ওকে? বা তুমি ডিফারেন্ট সিচুয়েশন তুমি কোন ডেটা স্ট্রাকচার ব্যবহার করবে তার তোমাকে সিচুয়েশন কিন্তু ওখানে দেওয়া থাকবে। তোমাকে সেটা সলভ করতে হবে। অতএব ডিএসএ সাবজেক্টের ডিফারেন্ট পাজল আছে, সেগুলোকে সলভিং করতে হবে। পাজল সলভিং বলা হয় ডেটা স্ট্রাকচারের। তো সেটা কিন্তু করতে হবে। অতএব ডিএসএ সাবজেক্ট কিন্তু বিটেকের জন্য বা কোম্পানিতে জব পাওয়ার জন্য কিন্তু খুব ইম্পোর্টেন্ট একটা সাবজেক্ট ডিএসএ। তার সাথে আ ডিএস এর সাথে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এবার আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের চয়েসটা একটু চেঞ্জ করতে হবে। আগে আমরা সি নিয়ে সি বা সি প্লাস প্লাস আমরা পড়েছি বা পাইথন পড়েছি। তো পাইথনটা সমানভাবে এখানে গুরুত্বপূর্ণ। কোনো কলেজে ডেটা স্ট্রাকচারের ল্যাবটা হয়তো সি প্লাস প্লাস দিয়ে করাবে বা সি দিয়ে করাবে বা কোথাও হয়তো আবার পাইথন দিয়েও করাতে পারে ডেটা স্ট্রাকচারের ল্যাব। আমাদের ডিএস এর ল্যাবও আছে অ্যাজ ওয়েল অ্যাজ বিটেক 3rd সেমিস্টারে। অতএব আমাকে সি, সি প্লাস প্লাস আর হচ্ছে পাইথন। এই ৩ টে সাবজেক্ট তো আমাকে ল্যাঙ্গুয়েজটা আমাকে খুব ভালোভাবে জানতে হবে। আমাদের সি প্লাস প্লাস ছিল না ডিপ্লোমাতে। আমাদের সি এর পরে আমরা ডিরেক্ট জাভা পড়েছি সি পাইথন এর পর। তো যদি আমরা জাভা বুঝতে পেরেছি, যারা আমরা জাভা বুঝতে পেরেছি, তাদের কাছে কিন্তু সি প্লাস প্লাস বোঝা বা জানাটা কোনো ফ্যাক্টরই না।
জাভাতে আমাদের যে ক্লাস কনসেপ্ট, সেম ক্লাস কনসেপ্ট তোমার সি প্লাস প্লাস। একটু সিনট্যাকটিক্যালি হয়তো কোনো জায়গাতে একটু ডিফার করে, কিন্তু কনসেপ্ট, ইনহেরিটেন্স কনসেপ্ট, পলিমরফিজম কনসেপ্ট, ডেটা অ্যাবস্ট্রাকশন কনসেপ্ট, ওকে, সবকিছু কিন্তু আমাদের সি প্লাস প্লাসও ভ্যালিড। হ্যাঁ, এবার কিছু কনসেপ্ট তোমার সি প্লাস প্লাস তোমার নতুন আছে বা এক্সট্রা আছে, যেটা হয়তো জাভাতে নেই। জাভাতে হয়তো সেই কনসেপ্টটাকে হয়তো অন্যভাবে অ্যাচিভ করা হয়েছে জাভা দিয়ে। অর্থাৎ জাভাটা কিন্তু আমরা এখন থেকে চিন্তা ভাবনা করব, জাভার কনসেপ্টে কিন্তু আমরা ভাববো। মানে এখানে কিন্তু আমাকে জাভার ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট শিখতে হবে। শুধু জাভা শেখা নয়, জাভার সঙ্গে অ্যাডভান্স জাভা শেখা, জাভার ডিফারেন্ট ফ্রেমওয়ার্ক আছে সেগুলোকে শেখা, যাতে করে আমরা জাভা দিয়ে আমরা ডিফারেন্ট টাইপের অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারি। ওকে, একটু জাভার উপরে বেশি আমাদেরকে এমফ্যাসিস করতে হবে বিটেকের দিকে। কারণ বিটেকে কিন্তু জাভার পাইথন খুব ভালোভাবে আমাদেরকে শিখতে হবে, জাভার পাইথন। ওকে, যদি আমরা ভাবি যে আমরা কোনো প্রোডাক্ট বেস কোম্পানিতে আমরা যাব, তো জাভা পাইথন ডেটা স্ট্রাকচার। ওকে, তাহলে একটা ডেটা স্ট্রাকচার, একটা ভালো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, একটা ভালো অপারেটিং সিস্টেম। সেটা আমার কিন্তু অপারেটিং সিস্টেম বলতে কিন্তু লিনাক্স বা আমি ইউনিক্সের কথা বলছি, নট কোনো উইন্ডোজ অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেমে আমাদের থিওরিটিক্যাল কনসেপ্ট থাকবে, আর আমরা লিনাক্স বা ইউনিক্স এনভায়রনমেন্টে যাতে সমস্ত টাইপের সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশনের কাজগুলো আমরা করতে পারি, সেই একটা ভালো অপারেটিং সিস্টেম আমাদেরকে জানতে হবে, লাইক লিনাক্স কিংবা ইউনিক্স। আর তার সঙ্গে আমাদেরকে ভালো একটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কনসেপ্ট দরকার। ওকে, সেটা হতে পারে মাই এসকিউএল, সেটা হতে পারে ওরাকেল, সেটা হতে পারে আমাদের ডিফারেন্ট টাইপের মঙ্গোডিবি হতে পারে, সেটা ডিবি2 হতে পারে। ওকে, তো যে কোনো টাইপের কিন্তু ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম একটা ভালো করে আমাদেরকে জানতে হবে। তো এই হচ্ছে প্রিরিকুইজিট, যে যে কোনো কোম্পানিতে জব পাওয়ার ক্ষেত্রে কিন্তু এই প্রিরিকুইজিট গুলো আমাকে থাকতে হবে। অথবা আমরা সেভাবেই আমরা টার্গেট নিয়ে এগোবো, যে থার্ড সেমিস্টারে মানে আমার ডিএসএটা খুব ভালো করে করতে হবে। ফোর্থ সেমিস্টারে গিয়ে আমরা জাভা পড়বো, আবার আমাদের জাভা আছে ফোর্থ সেমিস্টারে, তো জাভাটা একটু ভালো করে করব। ওকে, আমাকে পরবর্তীকালে ফিফথ সেমিস্টারে হয়তো গিয়ে আমাকে আরো ভাবতে হবে যে আর একটা কোনো সাবজেক্ট, সরি ফোর্থ সেমিস্টারে জাভা নেই, ফিফথ সেমিস্টারে জাভা আছে বিটেকে, মানে মার্কআউটের ক্ষেত্রে আমি কথা বলছি। তো এরকম ভাবে কিন্তু আমাকে টার্গেট নিয়ে নিতে হবে যে আমি কোন সেমিস্টারে কোন সাবজেক্টটাকে আমি পুরো জলের মতন মানে গুলে খেয়ে ফেলতে পারবো। আমাকে সব সাবজেক্ট ভালো করে পড়তে হবে না ইন্ডাস্ট্রিতে জব পাওয়ার জন্য, কিন্তু যে সাবজেক্টগুলো আমার দরকার, আমি যে সমস্ত কথাগুলো বললাম, যে এই সাবজেক্টগুলো আমাকে জানা দরকার ইন্ডাস্ট্রিতে ভালো কোম্পানিতে জব পাওয়ার জন্য বা ক্র্যাক করার জন্য, তো সেই সাবজেক্টগুলোর প্রতি কিন্তু আমাকে একটু মানে বেশি অ্যাটেনশন দিতে হবে, বা সেটাকে আমার কিন্তু সেইভাবে আমাদেরকে পড়তে হবে। আমাকে সবই পড়তে হবে, কারণ সব না পড়লে তো আমরা পরীক্ষায় তো পাশ করতে পারবো না। আর মার্কআউটের ক্ষেত্রে তোমার দেখেছো এবারে কিছু সমস্যা হয়েছিল, রেজাল্ট অ্যানাউন্সমেন্টের ক্ষেত্রে কিছু হয়তো ভুল এসছিল, পরে তারা রিভিউ করেছে বা রিভিউ করে তাদের রেজাল্ট আবার ঠিক হয়ে গেছে। তো কিছু সমস্যা হয়েছে, তো সেই সমস্যাগুলো দীর্ঘস্থায়ী সমস্যা নয়, এটা হয়তো একটা মানে শর্ট টার্মের একটা প্রবলেম, তো শর্ট টার্ম প্রবলেমটা আস্তে আস্তে কেটে উঠবে, কাটিয়ে উঠতে পারবো। আর যেহেতু মার্কআউট একটা ইউনিভার্সিটি, তার মানে আমাদের মানে কি বলবো, ওয়েস্ট বেঙ্গলের বাইরে তার একটা রেকগনিশন আছে। তো অতএব সেই রেকগনিশনের জন্য আমরা সবাই চেষ্টা করি যে হ্যাঁ মার্কআউটের আন্ডারে কোনো কলেজে ভর্তি হওয়ার বা মার্কআউট অ্যাফিলিয়েটেড কোনো কলেজে ভর্তি হওয়ার, যাদের যারা মার্কআউটের কোশ্চেন ফলো করে বা আদার্স এক্সেট্রা এক্সেট্রা। ওকে, তো তার জন্য কিন্তু ম্যাকআউটটাকে আমরা প্রেফার করি, কারণ ইভেন আমরা যখন পড়েছি আমরা কিন্তু ম্যাকআউটের আন্ডারেই পড়েছি। তখন ইয়ারটা তোমার ছিল 2008, আমি 2008-এ পাস আউট বিটেক। ওকে, তো তখন কিন্তু ম্যাকআউট কিন্তু তখন এরকম কোনো প্রবলেম কিন্তু আমরা ফেস করিনি কোনোদিন, যে কোশ্চেন এই যে পরীক্ষার মার্কস এরকম উল্টোপাল্টা আসছে, বা পরীক্ষায় হয়তো মানে সাপ্লিমেন্টারি চলে আসছে ভালো পরীক্ষা দিয়ে। তো এটা কিন্তু খুব মানে শর্ট টার্ম ইয়ের জন্য একটা প্রবলেম ধরতে পারো, কিছু অ্যাডমিনিস্ট্রেশনের কিছু প্রবলেম, সেটা হয়তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কারণ আমাদের এখন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যা অবস্থা বুঝতেই পারছো। যাই হোক, তো আমি সে সমস্ত নিয়ে কোনো কন্ট্রোভার্সি ইস্যু নিয়ে আমি চাইছি না যেতে। তো এটা কিন্তু ঠিক হয়ে যাবে, এটা কিন্তু মানে লং টার্ম কোনো প্রবলেম নয় যে থেকেই যাবে, দিনের পর দিন অ্যারাইজ করবে, এটা কিন্তু ঠিক হয়ে যাবে। তো এটা সম্বন্ধে আমরা বলার ছিল। আর আমরা মানে মেনলি ডেটা স্ট্রাকচারের যে কোর কনসেপ্টগুলোর উপরে আমরা মানে আমরা নলেজটাকে রাখবো ইন্ডাস্ট্রির জন্য, এটা হচ্ছে অ্যারে, লিঙ্ক লিস্ট, স্ট্যাক কিউ, ট্রি আর গ্রাফ। ওকে, তো এটার ডিটেলস কনসেপ্ট কিন্তু আমাদেরকে জানতে হবে। তো জানলে আমরা সেখানে ইন্ডাস্ট্রিতে গিয়ে সেই সমস্ত কাজগুলো খুব ভালোভাবে আমরা করতে পারবো। আর ম্যাথামেটিক্সের ওপরে বেশি জোর দাও। সবাইকে বলছি, বিটেক আমরা সবাই কম্পিউটার সায়েন্স বা আইটি বা সিএসআই সিএসসি বা এআইএমএল নিয়ে পড়তে যাচ্ছি, বা কেউ হয়তো সাইবার সিকিউরিটি নিয়ে আমরা বিটেক করতে যাব। আমি বলবো একটু ম্যাথামেটিক্সের ওপরে জোর দাও। আমাদের যাদের ম্যাথামেটিক্স ব্যাকগ্রাউন্ড হয়তো ভালো আছে তো ঠিক আছে, যাদের হয়তো একটু খারাপ আছে তারা আমি বলবো যে ম্যাথামেটিক্সের উপর একটু জোর দাও। ওকে, কারণ ম্যাথ কিন্তু ছাড়া তুমি এক পা এগোতে পারবে না কম্পিউটার সায়েন্সে। তুমি যা কিছুই করতে যাও না কেন সবেতেই কিন্তু ম্যাথসের অ্যাপ্লিকেশন। ইভেন তোমাদের
ম্যাথসের যে সিলেবাসটা আমি একটু দেখানোর চেষ্টা করি। ম্যাথসের সিলেবাসটা তোমাদের, কারণ ম্যাথটা নিয়ে আমাদের তো বেশি ভয়। তো ম্যাথসের সিলেবাসটা আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। তো এটা ডিএস এর সিলেবাস, আমরা সবাই দেখেওছি হয়তো ডিএস এ। সিলেবাসগুলো কিন্তু খুব মানে ছোট্ট সিলেবাস, দেখে মনে হবে যে এই ৪ টে মাত্র ইউনিট। কিন্তু এইগুলোকে তোমার এক্সপ্লোর করলে অনেক বেশি কনসেপ্ট কিন্তু তোমার চলে আসে। দেখো তোমার দেখো, জাস্ট দেখো তোমার ৪ টে ইউনিট তোমার দেখো সিএসও সাবজেক্টের। ৪ টে ইউনিট তোমার দেখো জাস্ট। ওকে, দেখে মনে হচ্ছে তোমার দেখো আমার ৫-৮ লাইন থেকে ১০ লাইনে তোমার সিলেবাস। কিন্তু এই ১০ লাইনের সিলেবাসের মধ্যে কিন্তু অনেক কিছু আছে। বা একটা কনসেপ্টকে যদি আমি এক্সপ্লোর করি, তার থেকে হয়তো আমি আরো ২০ টা টপিক পাবো বা সাব টপিক পাবো। এবার দেখো ম্যাক্সিমাম অনেক কনসেপ্ট কিন্তু আমরা পড়েছি, কিন্তু আবার অনেক কনসেপ্ট কিন্তু আমরা পড়িনি। যেমন মেমোরি ইউনিট ডিজাইন বা সিপিইউ ডিজাইন বা এলইউ ডিজাইন, সেই পার্টগুলো কিন্তু আমরা পড়িনি। আমরা ফ্লোটিং পয়েন্ট পড়ে এসেছি, আইটিপিলি 754 স্ট্যান্ডার্ড পড়ে এসেছি, তার থেকে প্রবলেম পড়ে এসেছি। তো এখানে আবার দেখো তোমার ডিজাইন অফ অ্যাডার্স আছে। আমরা জাস্ট পড়েছিলাম হাফ অ্যাডার আর ফুল অ্যাডার, আমি দেখিয়েছিলাম তোমাদের সিএস সাবজেক্টের মধ্যে। এখানে রিফিল ক্যারি অ্যাডার, ক্যারি লুক অ্যাহেড অ্যাডার, তো যেগুলো কিন্তু আমাকে পড়তে হবে আবার, সেগুলোকে ডিজাইন আমাদের আছে। দেখো ডিজাইন অফ এলইউ আছে। ওকে, তাহলে এই পার্টগুলো কিন্তু আমাদের কাছে নতুন, বা আমাকে নতুনভাবে আমাদের পড়তে হবে। ওকে, সেম ভাবে দেখো মেমোরি আমরা পড়ে এসেছি। এখানে মেমোরি হায়ারার্কি, অ্যাসোসিয়েটিভ মেমোরি, ক্যাশ মেমোরি, ভার্চুয়াল মেমোরি, জাস্ট তোমার একটা টপিক দেওয়া আছে ভার্চুয়াল মেমোরি। আমরা আমরা অপারেটিং সিস্টেম পড়তে গিয়ে দেখেছি যে ভার্চুয়াল মেমোরির মধ্যে কত কিছু আছে। সেখানে পেজিং আছে, সেখানে সেগমেন্টেশন আছে, ওকে, সেখানে ডিমান্ড পেজিং আছে, সেখানে পেজ ফল্ট আছে, পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম আছে। সব কিছু কিন্তু তোমার এই ভার্চুয়াল মেমোরির মধ্যে ইনক্লুডেড। তাহলে এখানে টপিকটা তোমার জাস্ট তোমার দিচ্ছে ভার্চুয়াল মেমোরি, আর কিছু দেয়নি। মানে সিলেবাসটা কিন্তু ওরা লেন্দি করেনি, কিন্তু সেই সিলেবাসের টপিকটাকে তোমার এমনভাবে দেওয়া আছে যেটাকে এক্সপ্লোর করলে হয়তো আরো আরো অনেক টপিক সেখান থেকে বেরিয়ে আসে। তো আমাদেরকে পড়তে হবে, আমাদেরকে জানতে হবে। এবার হ্যাঁ, ম্যাথামেটিক্সের আমি সিলেবাসে আসি। ম্যাথামেটিক্স 3 অলরেডি তোমার বিটেক যারা ফার্স্ট সেমিস্টার থেকে পড়ে, তাদের কিন্তু সেমিস্টার 1 এ তাদেরকে ম্যাথ পড়তে হয়, আবার সেমিস্টার 2 তে কিন্তু তাদেরকে ম্যাথ পড়তে হয়। অল্টারনেটিভলি কেমিস্ট্রির সাথে তোমার ম্যাথটা মনে হয় অল্টারনেটিভ করা থাকে, অল্টারনেট করা থাকে। যাই হোক, তো ফার্স্ট সেম, সেকেন্ড সেমিস্টার তারা কিন্তু ম্যাথ পড়ে। এখানে তুমি দেখো দেখো ৫টা দেখো তোমার ইউনিট দেওয়া আছে ম্যাথামেটিক্সে। দেখো খুব ইউনিট 1 সিকোয়েন্স অ্যান্ড সিরিজ আছে। ইউনিট নাম্বার 2 হচ্ছে লিমিট, কন্টিনিউটি আছে, পার্সিয়াল ডেরিভেটিভ আছে। ওকে, আর ইউনিট নাম্বার 3 তোমার দেখো ডাবল ইন্টিগ্রালস আছে আর হচ্ছে ট্রিপল ইন্টিগ্রালস আছে। মানে এটা বেসিক্যালি কিন্তু ইন্টিগ্রেশন, পুরোপুরিটা কিন্তু ইন্টিগ্রেশন। কিন্তু এই যে তোমার ডেরিভেটিভ, পার্সিয়াল ডেরিভেটিভ, কন্টিনিউটি, লিমিট বা সিকোয়েন্স, সিরিজ, আর তোমার এই ডাবল ইন্টিগ্রালস বা ট্রিপল ইন্টিগ্রালস, এটা কিন্তু তোমরা যদি একটু ফলো করার চেষ্টা করো, যে বিএসসি বা এমএসসি যে ম্যাথামেটিক্সের যে সিলেবাস, ম্যাথামেটিক্স অনার্সে যারা পড়ে তাদের যে সিলেবাস, তার সঙ্গে কিন্তু এটা অনেকটা সিমিলার। আর কোশ্চেনের স্ট্যান্ডার্ড কিন্তু সেরকম ডিফিকাল্ট, টু ডিফিকাল্ট। মানে তোমাকে প্রত্যেকটা চ্যাপ্টার তোমাকে এমনভাবে পড়তে হবে যাতে সেই চ্যাপ্টার থেকে যেমনই কোশ্চেন আসুক না কেন, তুমি যাতে সলভ করতে পারো। তার জন্য কিন্তু তোমার কিন্তু দরকার হচ্ছে প্র্যাকটিস। তুমি যত বেশি প্র্যাকটিস করতে পারবে এই প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে ডিফারেন্ট ডিফারেন্ট নিউমেরিক্যাল প্রবলেমস, তত কিন্তু ভালো হবে। ওকে, আর বিটেক লেভেলে একটা কমন একটা বই আছে ম্যাথামেটিক্সে, সেই বইটার পিডিএফটা আমি তোমাদেরকে প্রোভাইড করব। কারণ ম্যাথসের তো আর কোনো নোটস হয় না। তো ম্যাথস যে স্যার পড়াবেন ম্যাথস, তো উনি প্রত্যেকটা টপিক যখন পড়াবেন তার যে বোর্ড ওয়ার্কগুলো কিন্তু উনি প্রোভাইড করেন ক্লাসরুমে। তো সেই বোর্ড ওয়ার্কগুলো তোমাদেরকে ফলো করতে হবে, কারণ সেই বোর্ড ওয়ার্কটা কিন্তু হচ্ছে নোটস ম্যাথসের। আর তার সঙ্গে কিন্তু ম্যাথসের ক্লাস কিন্তু অফ করবে না কেউ। খুব প্রবলেম না হলে কিন্তু ম্যাথসের ক্লাস কেউ অফ করবে না। ঠিক আছে, এবার তোমার দেখো ডাবল আর ট্রিপল ইন্টিগ্রালস এর পর ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, লিনিয়ার ইকুয়েশন, হ্যাঁ, বার্নৌলিজ ইকুয়েশন, আমরা হয়তো এগুলো অনেক টুকটাক হয়তো নাম শুনেছি। তো এই 4টে চ্যাপ্টার কিন্তু ইউনিট কিন্তু খুব খুব মানে খুব ডিফিকাল্ট। তুমি যে বুঝতে পারবে না অঙ্কগুলো তা কিন্তু নয়। তোমার যদি একটু বেসিক ম্যাথসের কনসেপ্ট থাকে, হয়তো যারা এইচএস ম্যাথ করে এসছে তাদের ক্ষেত্রে মানে এটা একটু সুবিধা হবে। আর যাদের হয়তো মাধ্যমিক লেভেলে যারা যারা মাধ্যমিক করে ডিপ্লোমা করেছো তারপরে হয়তো এখন বিটেক করছো, তাদের কিন্তু একটু একটু মানে একটু ডেপথে ঢুকতে হবে, একটু বুঝতে হবে। আর লাস্ট যে আমাদের যে ইউনিটটা আছে, এই ইউনিট নাম্বার 5টা, এটা বেসিক্যালি ম্যাথসের এই ইউনিটটা আমি পড়াই। এই ইউনিটটা আমি পড়াবো তোমাদের। এটা আমাদের ওই গ্রাফের কনসেপ্টটা আছে, গ্রাফ। সবটা কিন্তু গ্রাফের আবার নয়। এখানে ওয়ার্ক পাথ সার্কিট, অয়লার গ্রাফ, হ্যামিল্টনিয়ান গ্রাফ, ডাইগ্রাফ। ওকে, আমাদের দেখো আমরা এটা পড়ে এসেছি অলরেডি, ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন, ইনসিডেন্স ম্যাট্রিক্স, অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স। হ্যাঁ, ট্রিতে আমরা বেসিক কনসেপ্ট হলো ট্রি, বাইনারি ট্রি, স্প্যানিং ট্রি,
ক্রুস্কাল প্রেমস অ্যালগোরিদম আর ফাইন্ডিং দ্য মিনিমাল স্প্যানিং ট্রি, আমরা প্রেম ক্রুস্কাল দিয়ে মিনিমাল স্প্যানিং ট্রি আমরা পড়ে এসেছি। তো এটা তো জাস্ট তোমার লিমিটেড করে দিয়েছে তোমার গ্রাফের সিলেবাসটাকে, কিন্তু এর বাইরেও কিন্তু কোশ্চেন থাকে। ওকে, আর এই গ্রাফ থিওরি থেকে তোমার কোনোবার হয়তো 5 নাম্বার, কোনোবার 10 নাম্বার ম্যাক্সিমাম কোশ্চেন দেয়। বাকি সমস্ত 60 মার্কসের কোশ্চেন কিন্তু ইউনিট 1, 2, 3, 4 থেকে আসে। কারণ ওরা জানে যে এই গ্রাফ থিওরিতে তোমার ডিসক্রিট ম্যাথে তোমাকে আবার পড়তে হবে এই গ্রাফ থিওরি, ওখানে আবার গ্রাফ থিওরি থাকবে। তো তখন কিন্তু গ্রাফ থিওরি থেকে তোমার বেশি কোশ্চেন থাকে, মানে বেশি মার্কস থাকে। কিন্তু এখন এই ইউনিট 1, 2, 3, 4 থেকে 60 নাম্বারের কোশ্চেন থাকে, হয়তো ম্যাক্সিমাম তুমি 10 মার্কসের কোশ্চেন তুমি গ্রাফ থিওরি থেকে পাবে। অতএব আমার ইউনিট 1, 2, 3, 4টা খুব ভালো করে পড়তে হবে, খুব ডিটেলসে পড়তে হবে, ঠিক আছে? টেলার সিরিজ এগুলো যদি একটু বুঝতে পারো খুব ভালো লাগবে। হ্যাঁ, আমাদের ট্রিগোনোমেট্রিক ফাংশন, লগারিদমিক ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন, তার যে সিরিজ, তো সব কিন্তু এখানে এই সাবজেক্টের মধ্যে কিন্তু আছে। অর্থাৎ ম্যাথটা কিন্তু মানে খুব ইজি সাবজেক্ট নয়, এটা কিন্তু একটু স্পেশাল অ্যাটেনশন দিতে হবে ম্যাথটার উপরে। এবার আমি ম্যাথসের পর ইকোনমিক্স নিয়ে আমি ডিসকাশন করতে চাইছি না, কারণ ইকোনমিক্স তোমাদের যিনি পড়াবেন তিনি তোমাদের ডিটেলসে বলতে পারবেন। উনি অ্যাকচুয়ালি ইকোনমিক্সের মানে সিচুয়েশনটা তোমাদেরকে বলবেন যে প্রত্যেকবার ইকোনমিক্সের মানে উনি কতগুলো করে, মানে প্রত্যেকবার প্রায় 700-800 করে খাতা কিন্তু উনি দেখেন ইকোনমিক্সে বিভিন্ন বিটেক কলেজে। আর সেখান থেকে উনি তোমাদের একটা ওভারভিউ দেবেন যে ইকোনমিক্সের ক্ষেত্রে আহ, মানে কিরকম রেটে স্টুডেন্টরা পাস করে আর কিরকম রেটে তোমার স্টুডেন্টরা ফেল করে মানে সাপ্লিমেন্টারি পায়। আর কেন, তার পিছনে কারণটা কি সেটা উনিই বলবেন যে কি কারণের জন্য তারা মানে ল্যাক করছে বা তারা সাবজেক্টটাতে পাস করতে পারছে না, তো কি কারণের জন্য সেটা কিন্তু উনিই বলবেন। ইভেন সেটা আমি নিয়ে ইকোনমিক্স নিয়ে আমি ডিসকাশন করছি না। আর তোমাদের ডিএসএল ল্যাব আছে, যারা ম্যাকাউটের আন্ডারে কোনো কলেজে তোমরা পড়বে, কম্পিউটার অর্গানাইজেশনে তোমাদের ল্যাব আছে। তো এই ল্যাবটাও তোমাদের করতে ভালো লাগবে, কিন্তু এই ল্যাবে তোমাদের একটু ডিজিটাল ইলেকট্রনিক্সের কনসেপ্ট দরকার। তো আমরা তো পড়বো ডিজিটাল ইলেকট্রনিক্স, খুব সহজ একটা সাবজেক্ট, একটা ইজি একটা সাবজেক্ট প্রথম পার্টটা, কিন্তু সেকেন্ড পার্টটা কিন্তু আবার সেরকম টাফ। সিকোয়েন্সিয়াল সার্কিটের যে পার্টটা কিন্তু আবার সেরকমই কিন্তু আবার টাফ। ওকে, তো এখানে লজিক গেট বা তার বিহেভিয়ার এগুলো তোমরা জানতে পারবো ডিজিটাল ইলেকট্রনিক্স থেকে। তারপর তোমাদের এই ল্যাবটা করতে খুব ভালো লাগবে। ওকে, কম্পিউটার অর্গানাইজেশনে আইটি ওয়ার্কশপ একটা আছে। এই আইটি ওয়ার্কশপে বেসিক্যালি তোমাদের কিছু পাইথন, কোনো জায়গাতে পাইথন শেখায়, কোনো জায়গাতে সিটাকে দেখায়, কোনো জায়গাতে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটাকে দেখায়। তো যদি তোমাদেরকে পাইথন দেখায়, তোমরা পাইথন জানো, যারা থার্ড সেমিস্টারে যারা পড়েছো তাদের পাইথন ছিল, তোমরা পাইথনটা ল্যাবে তোমরা পড়তে পারবে। আর তার সঙ্গে তোমার ডিসকাস দ্য কনসেপ্ট অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং লাইক এক্সেপশন হ্যান্ডলিং। আমরা জাভাতে আমরা কিন্তু এক্সেপশন হ্যান্ডলিং আমরা পড়েছি। তো অতএব ল্যাবটা করতে কিন্তু কোনো সমস্যা হবে না। আর এখানে তোমার একটু সিলেবাসটা তোমার দেওয়া আছে পাইথনের ক্ষেত্রে, দেখো অলমোস্ট দেখো সেম যেটুকু পাইথনে আমরা পড়ে এসেছি আমাদের ডিপ্লোমা থার্ড সেমিস্টারে, তোমার যা সিলেবাস ছিল দেখো অলমোস্ট দেখো সেম, সেই লিস্ট, স্ট্রিং, টাপল, ডিকশনারি, ফাংশন, মডিউল আর এক্সেপশন হ্যান্ডলিং আর কন্ডিশনাল স্টেটমেন্ট, ইফ এলস বা ডিফারেন্ট টাইপের অপারেটর, সিনট্যাক্স, তো সবটাই কিন্তু আমরা পড়েছি। আর যাদের পাইথনটা জানা নেই, যারা আমার কাছে নতুন এবারে থার্ড সেমিস্টারে বিটেকে, তো তারা একটু পাইথনটা আমি তাদের সঙ্গে আমার মানে ইন্টারাকশন হয়েছে। আমি সবাইকে কিন্তু তোমার পাইথন আর সি এর কিন্তু ক্লাসরুমটা শেয়ার করেছি যে তোমরা একটু সি বা পাইথনটা ভালো করে দেখে নাও, কারণ এটা বেসিক প্রিরিকুইজিট নলেজ, ডেটা স্ট্রাকচার বোঝার জন্য বা আদার্স কনসেপ্ট বোঝার জন্য। কারণ দেখো আমরা লিস্ট বা টাপল বা ডিকশনারি যাই পড়ি না কেন পাইথনে, সবই কিন্তু ওয়ান কাইন্ড অফ ডেটা স্ট্রাকচার। অর্থাৎ ডেটা স্ট্রাকচার কিন্তু আমাদের সব জায়গাতেই কাজে লাগছে। আমি সিম্পল যদি একটা এইচটিএমএল দিয়ে যদি একটা প্রোগ্রাম করি, তো আমাকে HTML ট্যাগের মধ্যে আমাকে হেড ট্যাগ রাখতে হয়, হেড ট্যাগের মধ্যে আমাকে রাখতে হয় বডি ট্যাগ। তাহলে এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ডেটা স্ট্রাকচার, যে HTML এর মধ্যে আমার হেড ট্যাগ আছে, আবার HTML এর মধ্যে আমার বডি ট্যাগ আছে। যদি তুমি একটু অন্যভাবে ভাবতে যাও তাহলে কিন্তু এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ডেটা স্ট্রাকচার। তাহলে একটা ডেটা স্ট্রাকচার ছাড়া কিন্তু আমরা কোনো জায়গাতে কিন্তু একটা পা আমরা এগোতে পারবো না। কি পাইথন বলো, কি ডিফারেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলো, কি তুমি কোনো ওয়েব ডেভেলপমেন্টের কোনো টেকনোলজি বলো, সমস্ত জায়গাতে কিন্তু ডেটা স্ট্রাকচার কিন্তু দরকার। ওকে, কারণ ডেটা নিয়ে আমার সমস্ত কিছু কাজকর্ম, যাতে ডেটাগুলোকে আমরা এফিসিয়েন্ট ওয়েতে অর্গানাইজ করে রাখতে পারি, তো সেই চিন্তা ভাবনা কিন্তু আমাদেরকে প্রথম করতে হবে। তারপরে তো তার উপরে অপারেশন, তো তার পরের কাজ। ওকে, তো অতএব আমরা বুঝতে পারছি যে থার্ড সেমিস্টারের সিলেবাসটা হয়তো একটু সহজ, যারা আমরা ডিপ্লোমা থার্ড সেমিস্টার খুব ভালো করে পড়ে এসেছি তাদের কাছে হয়তো একটু সহজ লাগবে, একটু বুঝতেও সুবিধা হবে। কিন্তু ম্যাথামেটিক্স আর ইকোনমিক্স একটু ভালো করে অ্যাটেনশন দিতে হবে।
আর ডেটা স্ট্রাকচারের কনসেপ্টগুলো বলো বা কম্পিউটার অর্গানাইজেশনের কনসেপ্টগুলো বলো আর ডিজিটাল ইলেকট্রনিক্সের কনসেপ্টগুলো বলো, কিন্তু এটা একটু পড়তে হবে। আর অ্যানালগ ইলেকট্রনিক্সের পার্টটা কিন্তু খুব টাফ। একটাই মাত্র ইউনিট আছে, আমি তার জন্য এই ইউনিটটা অ্যাকচুয়ালি অভিষেক স্যার পড়ায়। অ্যানালগ ইলেকট্রনিক্সের পার্টটা অভিষেক স্যার পড়ায়। তোমরা হয়তো অভিষেক স্যারকে তোমরা সবাই চেনো বা জানো, যারা আমার কাছে ডিপ্লোমা ক্লাস করে এসছো তারা সবাই অভিষেক স্যারকে জানো। উনি ইলেকট্রনিক্সের টিচার। অতএব অ্যানালগ ইলেকট্রনিক্সের পার্টটা ওটা বেসিক্যালি উনিই পড়ান প্রত্যেকবার। তো আমি ওই স্যারেরই কিছু রেকর্ডেড ক্লাস, তোমার একটা ইউনিটে তোমার হয়তো ম্যাক্সিমাম 4টে রেকর্ডিং ক্লাস আছে অ্যানালগ ইলেকট্রনিক্সের পার্টটা। তো ওই পার্টটা আমি তোমাদেরকে প্রোভাইড করব। তোমরা একবার রেকর্ডেড ক্লাসটা একবার দেখবে। যদি দেখে বুঝতে না পারো, আমি কিন্তু ওই সাবজেক্টের জন্য কিন্তু আমি লাইভ ক্লাসের অ্যারেঞ্জমেন্ট আমি করব, যদি তোমরা বুঝতে না পারো। ওকে, দেখো এই ইউনিট 1টাই কিন্তু অ্যানালগ ইলেকট্রনিক্সের পার্ট। এই যে ইউনিট 1টা জাস্ট কয়েকটা তোমার কনসেপ্ট আছে। অ্যাম্পলিফায়ার, ডিফারেন্ট ক্লাসেস অফ অ্যাম্পলিফায়ার, ক্লাস এ বি সি, তার এফিসিয়েন্সি, পাওয়ার, কনসেপ্ট অফ ফিডব্যাক, অসিলেশন, ফেজ শিফট, ওয়েন ব্রিজ অসিলেটর। ওকে, তো অসিলেটর আর অ্যাম্পলিফায়ার্স আর মাল্টি ভাইব্রেটার্স আর IC555 টাইমার্স, এই তিনটে কনসেপ্ট কিন্তু ইউনিট 1-এ আছে। আর ইউনিট 1 থেকে তোমার একটা কোশ্চেন আসে তোমাদের পরীক্ষায়। আর যদি আমরা ডিজিটাল ইলেকট্রনিক্সে যদি ভালো করে করতে পারি, হয়তো আমাদেরকে ইউনিট 1 থেকে কোনো কোশ্চেন হয়তো অ্যাটেম্প করতে নাও হতেও পারে। ঠিক আছে? অতএব ইউনিট 1টা অ্যানালগ ইলেকট্রনিক্সের একটা পার্ট। আর তার সঙ্গে তোমার দেখো লাস্ট যে কনসেপ্ট তোমার আছে লজিক ফ্যামিলিজ, TTL, ECL, মস, সিমস, আর A to D কনভার্সন আর D to A কনভার্সন। এই পার্টটা কিন্তু অ্যানালগ ইলেকট্রনিক্সের পার্ট, এই ফার্স্ট ইউনিট আর হচ্ছে তোমার লাস্ট ইউনিট। তো যাই হোক, আমি এটা তোমার পুরোটা আমি রেকর্ডিং ক্লাস দেবো ইউনিট 1 আর ইউনিট 4-এর এগেনস্টে। আমি ইউনিট 4টা পারলে আমি লাইভেও পড়াতে পারি, কিন্তু মেন তোমার হচ্ছে ইউনিট 2 আর ইউনিট 3। একটা হচ্ছে কম্বিনেশনাল সার্কিট, একটা হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিট। দেখে মনে হচ্ছে এইটুকু সিলেবাস, কিন্তু এই কম্বিনেশনাল কমপ্লিট করতে আমার 2 মাস লাগবে অ্যাটলিস্ট। আর সিকোয়েন্সিয়াল কমপ্লিট করতে কিন্তু তোমার অ্যাটলিস্ট তোমার 1.5 থেকে 2 মাস লাগবে। দেখে মনে হচ্ছে তোমার একটা, এই প্রত্যেকটা কনসেপ্ট কিন্তু এক এক দিনে পড়তে হবে। যেমন ধরো SR ফ্লিপ ফ্লপ, JK ফ্লিপ ফ্লপ, D ফ্লিপ ফ্লপ, T ফ্লিপ ফ্লপ। তা আমরা হয়তো একদিন তোমার ফ্লিপ ফ্লপ কমপ্লিট করতে আমাদের হয়তো তোমার 2টো ক্লাস লাগবে। তারপর তার তো নিউমেরিক্যাল তো আছেই, কারণ ডিজিটাল ইলেকট্রনিক্স মানে কিন্তু তার মধ্যে প্রচুর নিউমেরিক্যাল আছে। ওকে, নিউমেরিক্যাল যেমন পড়তে হবে, তোমার থিওরিটিক্যাল কনসেপ্ট কিন্তু আমাদেরকে পড়তে হবে। যাই হোক, তো সাবজেক্টগুলো তোমার সেভাবেই আমি স্ট্রাকচার করা আছে, আমার স্ট্রাকচার ওয়েতে করা আছে। তো আমরা সেভাবেই এগোবো। আশা করি আমাদের প্রবলেম হবে না, যেটুকু যেরকম ভাবে আমরা সলভ করতে পারি সেভাবে আমরা সলভ করব। আর যেটা বলার সেটা হচ্ছে যে তোমরা তো সবাই তো শিডিউল দেখেছো। আমি এখনো কম্পিউটার অর্গানাইজেশনের আমি এখনো শিডিউলটা পাবলিশ করতে পারিনি, ডেটা এখনো ফিক্স করতে পারিনি। তো ডেটা হয়তো খুব তাড়াতাড়ি ফিক্স হয়ে যাবে। তো আমি তোমাদের কম্পিউটার সরি ডেটা স্ট্রাকচার আমি নেব, ডেটা স্ট্রাকচার আমি পড়াবো। আর তার সাথে হচ্ছে তোমার ডিজিটাল ইলেকট্রনিক্সটাও আমি পড়াবো। আর ম্যাথামেটিক্সে তোমার যে গ্রাফ থিওরি পোর্শনটা আছে, ম্যাথামেটিক্সের গ্রাফ থিওরি পোর্শনটাও আমরা পড়বো, আমি পড়াবো। আর তার সঙ্গে কম্পিউটার অর্গানাইজেশনটা মনীষ পড়াবে, তার সঙ্গে সঙ্গে আমি তো আছি, মনীষের সঙ্গে কিন্তু আমিও আছি প্যারালি। মনীষ প্লাস আমি মিলে কম্পিউটার অর্গানাইজেশন পার্টটা তোমাদেরকে কভার করবো। ওকে, ম্যাথসের তো টিচার আলাদা আছে, অনুপম আছে ম্যাথসের জন্য। আর তোমার ইকোনমিক্সে তোমার ধরে নাও BK স্যার আছে ইকোনমিক্সের জন্য। অতএব এই হচ্ছে আমাদের সাবজেক্টের ডিস্ট্রিবিউশন বা ক্লাস ডিস্ট্রিবিউশন। কারণ ইকোনমিক্স আমার পক্ষে নেওয়া সম্ভব নয়, কারণ আমি ইকোনমিক্সে কিছুই জানি না। আমরা ইকোনমিক্স পড়েছিলাম ডিপ্লোমার সেকেন্ড সেমিস্টারে, তখন আমাদের ডিপ্লোমা সেকেন্ড সেমিস্টারে তোমার ইকোনমিক্স থাকতো। তো টেকনিক্যাল সাবজেক্ট তো আমাদের রেসপেক্টে তো টেকনিক্যাল সাবজেক্ট নয়, কম্পিউটার সায়েন্সের ফিল্ডের সাবজেক্ট নয় বলে তার জন্য আমাকে সেপারেট টিচারকে আমাকে চুজ করতে হয়েছে, ওই সেই সাবজেক্টে যারা মানে অ্যাকচুয়ালি যারা তোমার সেটাকে নিয়ে পড়াশোনা করেছে। আর ম্যাথসটা অনুপম স্যার পড়াবে। অনুপম স্যারের তোমরাও কিন্তু ক্লাস করে এসছো অনুপম স্যারের। তোমরা কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডে ক্লাস করে এসছো, যারা জিলেটে ক্লাস করেছো তারাও অনুপম স্যারের ম্যাথে ক্লাস করে এসছো। ওকে, অতএব অনুপম স্যারের ম্যাথের ক্লাসটা কিন্তু সবাই একটু ভালোভাবে অ্যাটেন্ড করার চেষ্টা করবে। ওকে, তো এই হচ্ছে তোমাদের সাবজেক্ট ডিস্ট্রিবিউশন। আর যেটা বলার সেটা হচ্ছে যে আমরা প্রথম দিন আমি আজকে বেসিক ইন্ট্রোডাক্টরি কনসেপ্টের উপরেই থাকলাম, তোমাদের কিভাবে কি পড়তে হবে না পড়তে হবে কোশ্চেনের প্যাটার্নটা একটু দেখালাম, সিলেবাসটাও আমরা একটু ডিসকাশন করলাম। তো আমরা আস্তে আস্তে শুরু করে দেবো, তোমাদের ক্লাস শুরু হয়ে গেছে। আজ থেকে ইন্ট্রোডাক্টরি ক্লাস ছিল। আমি প্রথম দিন বেসিক্যালি কোনো ডিপার্টমেন্টে যখন ইন্ট্রোডাক্টরি ক্লাস স্টার্ট করি, সেখানে আমি প্রথম দিন কিছু পড়াই না। আমি প্রথম দিন তোমার একটু মানে রোড ম্যাপটা নিয়ে ডিসকাশন করি। তো আজকেও তাই। এবার তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে বা কোনো কোশ্চেন থাকে, তোমরা আজকে যেহেতু আজকে আমরা গল্প করছি,
আজ এই ক্লাসে তোমরা একটু করতে পারো। ওকে, আজ এই ক্লাসে তোমরা একটু আমরা গল্প করি সবাই মিলে, যে তোমাদের যা কোয়ারিজ বা তোমাদের যা চিন্তা ভাবনা, ঠিক আছে, সেটা নিয়ে একটু আমরা ডিসকাশন করি। তোমরা ওয়ান বাই ওয়ান তোমরা হ্যান্ড রেজ করে বলতে পারো। হ্যাঁ, হ্যাঁ, অনিশ বলছে ডাইনামিক প্রোগ্রামিং আছে কিনা। ডাইনামিক প্রোগ্রামিং আমরা নেক্সট সেমিস্টারে পড়বো, ডিজাইন অ্যানালাইসিস অফ অ্যালগরিদমের মধ্যে। ওকে, এটা আমাদের ফোর্থ সেমিস্টারে আছে, ডিএএ সাবজেক্ট, ডিজাইন অ্যানালিসিস অফ অ্যালগরিদম। তো সেখানে কি আমরা ডিফারেন্ট টাইপের ডেটা স্ট্রাকচারের প্যারাডিজম পড়বো, লাইক গ্রিডি অ্যাপ্রোচ, ডাইনামিক প্রোগ্রামিং, ওকে, ডিভাইড অ্যান্ড কনকিওর, সেগুলো কিন্তু আমাদের ডিএ সাবজেক্টের মধ্যে আমরা পড়বো। হ্যাঁ, রিতম। হুম, হুম, হুম। আমি দেখো সবার ক্ষেত্রে কোপ আপ করার ক্ষেত্রে তোমার সাবজেক্টের চয়েসটা সবার ক্ষেত্রে একই। এবার তোমাদের ক্ষেত্রে হয়তো সেই সাবজেক্টগুলো হয়তো থার্ড সেমিস্টারে হয়তো নেই, বা কিছু আছে, কিছু পরের সেমিস্টারে আছে, কিন্তু সাবজেক্টের চয়েসটা কিন্তু সমস্ত ইউনিভার্সিটি বা অটোনোমাসের জন্য কিন্তু সেম। সেম, তোমার কিন্তু সেটাকে আগে পরে আছে। হ্যাঁ, 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 তোমাকে জাস্ট এটাকে কোপ আপ করতে হবে, তোমাকে সেভাবে পড়তে হবে, আর কিছু না। সাবজেক্ট কিন্তু আমি কিন্তু সবার জন্য কিন্তু কমন বললাম যা বলেছি আজকে। এবার কার কোন সেমে কোন সাবজেক্ট আছে সেটা কিন্তু আমরা তো পরে সেটা তোমার পরে সেটা মেটার। ওকে। হুম, হুম, হুম। হ্যাঁ, 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 হুম, দিয়ে শুরু হয়েছে। হুম, হুম। দিয়ে তোমার, হ্যাঁ, তোমার ডিজাইন অ্যানালিসিস অফ অ্যালগরিদম পড়ার জন্য তোমার ডেটা স্ট্রাকচারে তোমার যে বেসিক কনসেপ্টগুলো দরকার, লাইক স্ট্যাক কিউ আমি আর বলবো না, কারণ স্ট্যাক কিউ নিয়ে তোমার ওখানে ডিএ তে কোনো কাজে লাগছে না। তোমার যেটা মেন দরকার সেটা হচ্ছে গ্রাফ অ্যান্ড ট্রি। গ্রাফ অ্যান্ড ট্রির কনসেপ্টটা ওখানে আবার দরকার। আর তার সঙ্গে তোমার হচ্ছে আমরা অ্যালগরিদম সাবজেক্টে প্রথমে আমরা অ্যাসিম্পটোটিক নোটেশন পড়েছিলাম, সেই কনসেপ্টটা ওখানে দরকার। ওকে। আর তার সঙ্গে কিছু নতুন কনসেপ্ট আছে যেটা তোমরা হয়তো ডিএস এ তোমরা হয়তো পড়োনি। কিছু নতুন কনসেপ্ট, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, তার চেন ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, বা এই ধরনের কিছু প্রবলেম কিন্তু ওখানে তোমাকে নতুনভাবে পড়তে হবে তোমার ওই ডিএ সাবজেক্টের মধ্যে। অতএব ডিএস এর যদি বেসিক প্রিরিকুইজিট নলেজটা আমাদের থাকে, তাহলে সেক্ষেত্রে ডিএটা বোঝাটা কিন্তু খুব একটা ডিফিকাল্ট হবে না। তুমি ডিএস এ সাবজেক্টে তুমি ভালো করে রিভিশন দাও, দেন তুমি ডিএ পড়তে যাও, তোমার কিন্তু সমস্যাটা আসবে না। কিন্তু একটু একটু কিন্তু কনসেপচুয়াল সাবজেক্টটা ডিএ, কিন্তু একটু কনসেপচুয়াল, মানে অতটা কিন্তু ইজি নয় ডিএস এর মতন। ডিএ কিন্তু একটু কনসেপচুয়াল। ওকে। না, প্র্যাকটিক্যাল বেস, দেখো প্র্যাকটিক্যাল বেস মানে তোমার অ্যালগরিদম থাকা মানে তো তার তো প্র্যাকটিক্যাল আছে। তার প্র্যাকটিক্যাল, কিন্তু ওটা প্র্যাকটিক্যাল তোমার থাকে না, কোনো কোনো কলেজে তোমার থাকে না প্র্যাকটিক্যাল। তোমাকে মেনলি এটা বুঝতে হয় অ্যালগরিদম আর এক্সাম্পলের উপরে বেস করে। ওকে। হুম, ওগুলো করতে হবে, ওগুলো করতে হবে, তোমাকে অ্যালগরিদম করতে হবে, তার এক্সাম্পল করতে হবে। ওকে। আর হুম, অনেকটা অনেকটা হেল্প করবে, স্ট্রং হয়ে যাবে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সি প্লাস প্লাস না জাভা, কোনটা স্টার্ট করব? আমি তো বলবো যে জাভা তো তোমরা সবাই পড়েছো, জাভাটা আমরা ডিপ্লোমাতে পড়েছি। তো ইনিশিয়ালি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং স্টার্ট করতে হয় সি প্লাস প্লাস দিয়ে, তারপর জাভা। আগে কিন্তু সি এর পরে সি প্লাস প্লাস আসে, তারপরে জাভা আসে। তো যদি আমাদের কাছে সি এর কনসেপ্ট ক্লিয়ার থাকে, দেন উই গো ফর দ্য সি প্লাস প্লাস, দেন উই গো ফর দ্য জাভা। ওকে। অবশ্যই কিন্তু সি প্লাস প্লাস কিন্তু একটা গ্যাপ পড়ে যায় আমাদের ডিপ্লোমার ক্ষেত্রে। সি এর পরে আমরা ডিরেক্ট জাভাতে ঢুকে পড়ি, কিন্তু সি প্লাস প্লাস কিন্তু তোমার দরকার। ওকে। আর সিএসআইটির মধ্যে কি ডিফারেন্স আছে, রিতাবন, আমি সিএসআইটি কি ডিফারেন্স আছে তার জন্য আমি ইউটিউবে একটা ভিডিও করেছিলাম, বানিয়েছিলাম অনেকদিন আগে, আগের বছরে। তো সিএসসি অ্যান্ড আইটির মধ্যে কি ডিফারেন্স আছে, আমি সেই ভিডিওটা তোমাকে আমি একবার গ্রুপে শেয়ার করবো, থার্ড সেমিস্টারের গ্রুপে। তো সেখানে একটু আমি সবাইকে দেখতে রিকোয়েস্ট করবো যে সিএসসি আর আইটির মধ্যে কি ডিফারেন্স। আমি সেখানে স্ট্রং কিছু পয়েন্ট আমি ডিসকাশন করেছি, সেই পয়েন্টের ডিসকাশনটা তোমরা একটু জাস্ট সবাই একটু দেখবে।
ঠিক আছে? তাহলে আশা করি আমার মনে হয় বুঝতে সমস্যা হবে না যে সিএসসি আর আইটির মধ্যে কি ডিফারেন্স আছে। কোন, কোন মানে কি ফিল্ডে কি ডিফারেন্স আছে, জব রোল কিভাবে ডিফারেনশিয়েট করে, বা আমরা কোনো কোম্পানি যারা তোমার সিএসসি রিক্রুট করে তারা তোমার আইটি কতটা ভালোভাবে চায় বা না চায়। তো সেই পুরো কনসেপ্টের উপরে কিন্তু আমি একটা ভিডিও করেছিলাম প্রায় 40 মিনিটস বা 45 মিনিটস এর। আমি তোমাকে দেখতে একটু রিকোয়েস্ট করছি ওই ভিডিওটা। আমার তো তোমার চ্যানেলে আছে, যে তোমরা সার্চ করে তোমরা পাবে, যাদের সাবস্ক্রাইব করা আছে। আর না হলে আমি গ্রুপে একবার শেয়ার করব, সেখান থেকে তোমরা সবাই একটু দেখে নেবে। ঠিক আছে? কি ডিফারেন্স সিএসসি আইটির মধ্যে। বেশ, আর কোনো কোশ্চেন তোমাদের? সবাই একটু কোশ্চেন করো আজকে। সবাই একটু কোশ্চেন করো, কারণ আমরা এইভাবে তো আমরা মানে ইন্টারাকশন, ক্লাসে আমরা ইন্টারাকশন করি ঠিক আছে টপিকের ওপরে, আজকে একটু খোলামেলা ইন্টারাকশন, যেটা আমাদের দরকার। হ্যাঁ, যেটা আমাদের দরকার, কারণ আমরা কিন্তু এখন আস্তে আস্তে এবার জবের দিকে আমাদের চিন্তা ভাবনা করতে হবে, কারণ আমরা সবাই বিটেক পড়ছি, আমাদের একটা টার্গেট আছে যে হ্যাঁ, কেউ আমরা কিন্তু এরপরে আমরা কোনো জবের দিকে যাব, বা হয়তো আমরা হায়ার স্টাডিজ দিকে যাব, মাস্টার্স করব বা এমটেক করব। তবে আমি একটা ছোট্ট কথা বলে রাখি, সেটা হচ্ছে যে যারা আমরা ভাবছি যে বিটেক করার পর জব করতে যাব, বা অনেকে আমরা ভাবছি যে বিটেক করার পর হয়তো এরপরে মাস্টার ডিগ্রি করবো, দেন তারপরে জবে যাব। আমরা অ্যাকচুয়ালি একাডেমিক্সে, কেউ হয়তো ভাবছি যে আমরা কোম্পানিতে যাব, কেউ ভাবছে আমরা একাডেমিক্সে থাকতে চাই। তো আমি এখন যেটা বলবো সেটা হচ্ছে যে এখনকার যা মার্কেট, এখনকার যে মার্কেট সিনারিও, সেখানে জব তো আছেই, আইটি জব আছে, বা কোম্পানি জব আছে। কিন্তু সেই কোম্পানির জব যদি আমাদেরকে অ্যাকুয়ার করতে হয় বা পেতে হয়, তাহলে এখন থেকে মানে আমার যে বেসিক যে ফাউন্ডেশন, সেই ফাউন্ডেশনটা কিন্তু আমাকে স্ট্রং করতে হবে। ওকে? মানে আজকের দিনে দাঁড়িয়ে যদি আমাকে 3rd সেমিস্টারে কি সাবজেক্ট পড়েছি তার কনসেপ্ট যদি আমরা 5th সেমিস্টারে গিয়ে যদি আমরা ভুলে যাই, তাহলে কিন্তু হবে না। কারণ তুমি যখন ইন্টারভিউতে যখন তুমি বসবে, কারণ তখন তুমি জানো না যে কোন সাবজেক্ট থেকে তোমাকে কোয়েশ্চেন করবে। তোমাকে অ্যা 4th ইয়ারে গিয়ে তোমাকে হয়তো কোয়েশ্চেন করতে পারে সি এর উপরে। অতএব সি এর সেই কনসেপ্টটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে সেই আপ টু 4th ইয়ার পর্যন্ত। ওকে? তাহলে কিন্তু আমাকে মানে এবার কিন্তু তোমার কিন্তু বোঝার সময় এসছে যে আমাকে বুঝতে হবে, বুঝে পড়তে হবে। যদি তুমি বুঝে পড়ো না, তুমি কিন্তু সারা জীবনও ভুলবে না। আর যদি তুমি না বুঝে পড়ো, তুমি কিন্তু ভুলে যাবে। হ্যাঁ, আমরা না বুঝে পড়লে কোনো সময় ৩ বছর ৪ বছর পরে তো আমরা কিছুটা ভুলে যাই। কিন্তু যদি আমি একবার দেখে নিই না, একবার যদি পাতাটা উল্টে নিই না, তাহলে কিন্তু আমাদের কিন্তু পুরো জিনিসটা কিন্তু আমার মনে পড়ে যাবে। এবার কিন্তু বোঝার সময় এসছে। তো আমার আজকের দিনে দাঁড়িয়ে যেটা মনে হয় সেটা হচ্ছে যে যারা আমরা ভাবছি যে কোম্পানিতে যাবো, তাদেরকে আমাদের অবশ্যই এখন থেকে ফাউন্ডেশন বা বেসটা ক্লিয়ার করতে হবে। আমাদেরকে নতুন কোনো টেকনোলজি আমাদেরকে শিখতে হবে। যে টেকনোলজি শিখে হয়তো আমরা বিটেক করার পর এট লিস্ট কোনো প্রোডাক্ট বেস কোম্পানি না পেলেও যেন কোনো সার্ভিস বেস কোম্পানিতে গিয়ে আমরা জব করতে পারি। তার জন্য যা কিছু নলেজ দরকার, প্রিরিকুইজিট নলেজ, কিন্তু অনেক কনসেপ্ট আমাদের কিন্তু বিটেকে নেই, যেগুলো হয়তো জব করতে গেলে আমাদের কাজে লাগে। যেমন ফুল স্ট্যাক জাভা বা ফুল স্ট্যাক জাভা ডেভেলপমেন্ট। তোমরা হয়তো জাভা পড়বে, ওপি ইউজিং জাভা, কিন্তু ফুল স্ট্যাক জাভা ডেভেলপমেন্ট তার যে কনসেপ্ট, ওকে? বা ধরো তুমি যদি ভাবো যে আমি হয়তো একটু সাইবার সিকিউরিটি ডোমেনটাকে এক্সপ্লোর করব। তোমার সিএসসি তোমার ডিগ্রি আছে, সিএসসি তুমি সমস্ত কনসেপ্ট তুমি জানো, কিন্তু তোমাকে মাল্টিপল ফিল্ডে তোমাকে কিন্তু এক্সপার্ট হতে হবে, যাতে করে যখন যে ফিল্ডে কোনো ভ্যাকেন্সি বেরোক না কেন, সেখানে যাতে আমি অ্যাপ্লাই করতে পারি। আজকে বললে হয়তো যে তোমার যে সাইবার সিকিউরিটি এক্সপার্ট নেবে, তার ব্যাকগ্রাউন্ড হচ্ছে তোমার সিএসসি ইন কম্পিউটার সায়েন্স, তার সঙ্গে সাইবার সিকিউরিটির ওপরে তার কোনো নলেজ থাকতে হবে। তো সেই সমস্ত জায়গাতে তোমার সাইবার সিকিউরিটি তুমি যদি শিখে রাখো, মানে অ্যাজ আ তোমার একটা স্পেশাল সাবজেক্ট, তা কিন্তু তোমার কিন্তু সেটা বেনিফিশিয়াল হবে তখন সেই জায়গাতে বা সেই কোম্পানি তোমার জবটা পেতে। অর্থাৎ এখন কিন্তু একটু নিজেকে একটু অন্যভাবে এক্সপ্লোর করতে হবে। আমার গতানুগতিক সাবজেক্টের পড়া তো পড়তে হবে, তার সঙ্গে সঙ্গে একটু বাইরের এনভায়রনমেন্ট বা বাইরের এখন কি চলছে, সেগুলোকে, সেই ট্রেন্ডিং টপিকগুলো বা হট টপিকগুলো, আমাকে তার বেসিক কনসেপ্ট কিন্তু আমাকে জানতে হবে। ওকে? আমাকে তার বেসিক কনসেপ্ট কিন্তু আমাকে জানতে হবে। তবে কিন্তু আমরা ইন্ডাস্ট্রিতে গেলে আমরা ভালো সেখানে হয়তো প্লেস করতে পারবো, বা ভালো জায়গাতে তোমার সেখানে আমরা অ্যাবসর্ব হতে পারবো। ওকে? আজকে তোমাকে আমি এটাও বলি, আজকে কোনো ডিপ্লোমা স্টুডেন্ট ডিপ্লোমা করে সেই স্টুডেন্ট তোমার ধরে নাও হয়তো কোনো আ মানে কোনো কি বলবো? স্টার্টআপ কোম্পানিতে তোমার ঢুকেছে জব করতে। সেই স্টুডেন্টের আজকে ২ বছর বা ৩ বছরের পরে তার যা গ্রোথ, একটা বিটেক স্টুডেন্ট আফটার পাসিং দ্য বিটেক, সে হয়তো একটা কোনো স্টার্টআপ কোম্পানি তোমার ঢুকেছে, তার গ্রোথ রেটটা কিন্তু কম। কেন বললাম কথাটা? না, কথাটা যদি তোমার যদি একটা এক্সাম্পল এর উপরে বেস করে বলি, তো আজকে একটা ডিপ্লোমা পাস স্টুডেন্ট, সে একটা
ডিপ্লোমা পাস করে একটা পার্টিকুলার কোনো টেকনোলজি শিখে সে হয়তো আহ, কি টেকনোলজি তোমরা শিখেছে, তোমরা সাপোজ হয়তো সে হয়তো ফুল স্ট্যাক শিখেছে বা মান স্ট্যাক শিখেছে, বা তার হয়তো প্রোগ্রামিং এর নলেজটা খুব ভালো, বা সে হয়তো ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট খুব ভালো করতে পারে, কেউ তোমার ধরো হয়তো ব্যাক এন্ড ডেভেলপমেন্ট খুব ভালো করতে পারে, এটা কোনো কোম্পানিতে সে ঢুকেছে, স্টার্ট আপ কোম্পানিতে। সেই কোম্পানিতে তোমার সে 1 বছর বা 2 বছরের মধ্যে সে যে কাজটুকু শিখেছে, কারণ সব থেকে ভালো কাজ শেখা যায়, তুমি টিসিএস এ ঢুকলে তুমি যতটা না কাজ শিখতে পারবে, তার থেকে যদি তুমি কোনো স্টার্টআপ কোম্পানিতে তুমি যদি ঢোকো, তার তুমি 4 গুণ বা 5 গুণের বেশি তুমি কাজ শিখতে পারবে। ওকে, অতএব যদি তোমাকে কাজ শিখতে হয়, তাহলে প্রথম তোমার কিন্তু তোমার কেরিয়ার তোমাকে স্টার্ট করতে হবে মানে কোনো স্টার্ট আপ বেসড কোনো কোম্পানি থেকে, যদি তোমাকে শিখতে হয় কোনো টেকনোলজি, যদি তোমাকে কাজ শিখতে হয়। ওকে। আর সার্ভিস বেসড কোম্পানিগুলোতে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয় না, তুমি কোনো সার্ভিস তুমি অফার করছো, মানে একটা কোম্পানি টিসিএস কোনো একটা সফটওয়্যারকে হয়তো নিল, সেই সফটওয়্যারটার উপরে হয়তো টিসিএস কতটুকু ডেভেলপমেন্ট করে, হয়তো অল্প একটা পার্ট তোমার হয়তো টিসিএস ডেভেলপ করছে, বাকি পার্টটা কিন্তু সে আবার খুঁজে বেড়ায় যে এই কাজটা করতে পারে কোন কোম্পানি, তাকে ওটাকে অর্ডার দিয়ে দেয়। ওকে। তো সেভাবে কিন্তু তোমার সার্ভিস বেসড কোম্পানিগুলো কিন্তু কাজ করে, প্রজেক্টও পাচ্ছে, কাজও করছে, ম্যাক্সিমাম সময় তোমার এমপ্লয় গুলো তোমার ম্যাক্সিমাম সময় ওই কফি খাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে চুপচাপ, কোনো কাজ নেই। কিন্তু তার মানে সে কি কাজ শিখতে পারছে? নিশ্চয়ই না। হ্যাঁ, এবার যারা হয়তো ভালো পোস্টে আছে, যারা তোমার হয়তো ধরো প্রজেক্ট ম্যানেজার, বা তোমার ধরো যারা হয়তো পিওর ডেভেলপার, যারা যাদের হয়তো হাতে প্রজেক্ট আছে, অনেকে তোমার বেঞ্চে বসে থাকে। আবার অনেকদিন তোমার দিনের পর দিন কোনো কোনো এমপ্লয় যদি কোনো প্রজেক্ট না পায় না, তা কিন্তু কোম্পানি আবার স্যাকও করে দেয়, বের করে দেয়, যে আমাকে তোমার আর দরকার নেই, তুমি অন্য কোনো কোম্পানি দেখো। এবার এখনকার দিনে দাঁড়িয়ে আমার তো মনে হয় সব থেকে যে জবটা এখন ট্রেন্ডিং বা এখন সব থেকে ডিমান্ডেবল জব, সেটা হচ্ছে একাডেমিক্স, কোম্পানি থেকেও। যদি তুমি আফটার পাসিং দ্য বিটেক, যদি তুমি মাস্টার ডিগ্রি করে ফেলতে পারো, 2 ইয়ার্স এর এমটেক যদি তুমি করে ফেলতে পারো আফটার পাসিং দ্য বিটেক, মানে তোমার কাছে এখনো 3 বছর বিটেক করতে আর 2 বছর তোমার মাস্টার্স করতে। তো লাস্ট ইয়ার্স তুমি যেবারে মাস্টার্স কমপ্লিট করবে, যে ইয়ারে বা তোমার লাস্ট ইয়ার্সে কোনো সাবজেক্ট থাকে না মাস্টার ডিগ্রিতে, জাস্ট থাকে শুধুমাত্র প্রজেক্ট। এবার তুমি হয়তো বিটেকের পর তুমি গেট দিলে, গেটে হয়তো তোমার একটা ভালো স্কোরে আসলো, যদি তোমার স্কোর আসে, তুমি যখন এমটেক করবে তার জন্য তুমি কিন্তু 12,000 টাকা করে স্টাইপেন্ড পাবে এমটেক করতে করতে। যদি তুমি কোনো আইআইটি থেকে কোনো এমটেক করো, তখন তোমার আরো বেশি, স্টাইপেন্ডটা একটু বেশি। আর যদি তুমি যাদবপুর বা শিবপুর বা কল্যাণী তোমার কল্যাণী ইউনিভার্সিটি বা কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে যদি তুমি এমটেক করো, তুমি কিন্তু প্রত্যেক মাসে 12,000 টাকা করে স্টাইপেন্ড পাবে গভর্নমেন্ট থেকে। এবার তুমি যখন এমটেক তোমার যখন কমপ্লিট হয়ে যাবে, তখন এমটেক কমপ্লিট করার পর তোমাকে কিন্তু একটা সিঙ্গেল ডে তোমাকে বসে থাকতে হবে না। তুমি যে কোনো কলেজ, যে কোনো প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ, গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ তো খুব কম, প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ, সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে, অনেক আছে। ওয়েস্ট বেঙ্গলের বাইরে বিভিন্ন যে স্টেটগুলো আছে, তারা রীতিমতো ওয়েস্ট বেঙ্গল থেকে আজকে, মানে একটা স্ট্যাটিস্টিক্স বলছে যে ওয়েস্ট বেঙ্গলের 20% একাডেমিশিয়ান, যারা এখন বাইরের স্টেটে তোমার বিভিন্ন কলেজে, ইঞ্জিনিয়ারিং কলেজে, বিটেক কলেজে, যারা তোমার জব করছে ভালো ভালো প্যাকেজে। আজকে যদি তুমি কম্পিউটার সায়েন্স নিয়ে মাস্টার্স কমপ্লিট করতে পারো, তুমি বাইরের স্টেটের যে কোনো কলেজে তুমি জব পাওয়ার জন্য এলিজিবল। আর আমাদের সাথে তোমার যা ফ্যাকাল্টি, যা স্যালারি স্ট্রাকচার, তার থেকে কিন্তু বাইরের স্টেটগুলো তোমার কিন্তু স্যালারি স্ট্রাকচার কিন্তু অনেক অনেক ভালো। ওখানে হয়তো তোমার ধরে নাও হয়তো পার মান্থ কেউ 80 কে অফার করে, কেউ 70 কে অফার করে, কেউ 75 কে অফার করে। এবার সেটা কিন্তু ডিপেন্ড করছে তোমার যত এক্সপিরিয়েন্স বাড়বে, তুমি যত এক্সপিরিয়েন্স গেইন করতে পারবে, তার উপরে কিন্তু তোমার স্যালারিটা কিন্তু ডিপেন্ড করবে। এবার তুমি সেখানে আস্তে আস্তে তুমি সেখানে জব করতে করতে তুমি একটা কোনো প্রাইভেট ইউনিভার্সিটি তুমি হয়তো পিএইচডি রেজিস্ট্রেশন করিয়ে ফেললে, তোমার 3 বছর লাগলো বা 4 বছর লাগলো, তোমার পিএইচডি কিন্তু প্যারালি তোমার হয়ে গেলো জব করতে করতে, তুমি জবও করছো, তার সঙ্গে তুমি সাইডে কিন্তু পিএইচডি করছো সেই সেই ইউনিভার্সিটি থেকে। তুমি যে ইউনিভার্সিটি তুমি কাজ করবে, তুমি সেখান থেকেই তুমি কিন্তু পিএইচডি করতে পারবে। অর্থাৎ একবার যদি তুমি পিএইচডি করে ফেলতে পারো, তাহলে ওই যে তোমার যে জাম্পটা 70 কে তুমি হয়তো পাচ্ছিলে ডিউরিং, মানে এমটেক করে তুমি জব করতে করতে, আফটার পিএইচডি তুমি যেখানে সুইচ করবে, ওই জাম্পিংটা কিন্তু হবে আপ টু তোমার 2 lakhs বা 3 lakhs পার মান্থ। সব থেকে এখন মানে অবশ্যই টাইম কনজিউমিং, টাইম লাগবে, কারণ ভালো কাজ করতে গেলে টাইম লাগবে। এবার সেখানে তুমি একটা কোম্পানিতে তুমি ধরো বিটেকের পর তুমি হয়তো টিসিএস জয়েন করলে,
তোমাকে কত স্যালারি দেবে? 23 থেকে 25 হাজার টাকা, ম্যাক্সিমাম ধরলাম 30 হাজার টাকা। তুমি সেখানে 2 বছর কাজ করলে, তুমি 2 বছর কাজ করার মধ্যে তুমি হয়তো 6 মাস তুমি হয়তো কোনো প্রজেক্টে কাজ করেছো, সেখানে তোমার খুব অল্প এক্সপিরিয়েন্স হয়েছে। সেই এক্সপিরিয়েন্সটা নিয়ে তুমি হয়তো ভাবছো যে তুমি এবার সুইচ করবে, হয়তো টিসিএস থেকে তুমি অন্য কোনো কোম্পানিতে যাবে। তো তুমি যে 6 মাস যে তুমি কাজ করেছো, তো সেখানে তুমি হয়তো খুব ছোট্ট একটা তুমি টেকনোলজি শিখতে পেরেছো, বা হয়তো একটু বেশি করে শিখেছো। তুমি যখন সুইচ করবে অন্য কোনো কোম্পানি, তুমি হয়তো তোমার তখন তোমার কত স্যালারি হবে? 40K। তা তোমার কিন্তু সেই 2 বছর দেখো তোমার কিন্তু টাইম লেগে গেল 40K হতে। আফটার 2 ইয়ার্স তুমি ধরো আবার শিফট করলে কোনো একটা কোম্পানিতে, তোমার 50K হলো। তাহলে ওই 70K আসতে কিন্তু তোমার অ্যাটলিস্ট 5 থেকে 6 বছর তোমার টাইম লেগে যাবে। কিন্তু কিন্তু তুমি বিটেকের পর যদি তুমি 2 বছর তুমি যদি টাইম দাও, তাহলে 2 বছর টাইম পরেই আফটার পাসিং দ্য মাস্টার্স তুমি কিন্তু একবারে তুমি 70K বা 60K তুমি জয়েন করতে পারবে কোনো কলেজে। আমাকে দরকার নেই, আমি ওয়েস্ট বেঙ্গলের উপর আমরা ভরসা করি না। তোমাকে ওয়েস্ট বেঙ্গল তোমাকে ভরসা করতে হবে না। আর এটা কিন্তু ভুলে ভুলে গেলে মানে আর মানে মাথায় রাখলে চলবে না যে আমরা ওয়েস্ট বেঙ্গলে বাড়ি, যদি একটু কলকাতার কাছাকাছি হয় তাহলে খুব ভালো হয়। এটা কিন্তু আমার মাথা থেকে সরিয়ে দাও। যদি মনে হয় যে না আমাকে এস্টাবলিশ হতে হবে, তাহলে আমাকে ওয়েস্ট বেঙ্গলে থাকলে হবে না। ঠিক আছে? নিজেকে এস্টাবলিশ করতে গেলে আমি বলবো ওয়েস্ট বেঙ্গলে আছো, পড়ছো ঠিক আছে। পড়ার পর কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে চলে যাও। বেরিয়ে যাও বাইরে কোথাও। অনেক অপরচুনিটিস, অনেক ফেসিলিটিস, সবকিছু কিন্তু অনেক। আমরা হ্যাঁ, এবার তোমাদের বলেছে স্যার আপনি কেন যাচ্ছেন না? আমাদের যাওয়ার আর কোনো স্কোপ নেই। যাওয়ার আর কোনো অপশন নেই। কারণ আমরা এখন কিন্তু মানে কি বলবো? এখন বন্দী হয়ে গেছি। আমরা এখন বন্দী হয়ে গেছি। আমি সামান্য মানে আমি এখন এত প্রেশারের মধ্যে আছি, আমি মানে পিএইচডি পর্যন্ত করার টাইম পাচ্ছি না। পিএইচডি করতে পারছি না। আমি জানি পিএইচডি করলে আমার সুইচটা আমরা ভালো মানে ভালো জায়গাতে আমি সুইচ করতে পারবো। ইভেন আমি বিটেক কলেজে আসলে কিন্তু আমার গ্রোথটা আরো বাড়বে। কিন্তু আমি আসতে পারছি না। প্রচুর বিটেক কলেজ থেকে অফার পাচ্ছি। কিন্তু আমি আসতে পারছি না। কারণ আমার এখন যা সিচুয়েশন। ওকে? আমার মেক্সিমাম টাইমটাই কেটে যায় তোমাদেরকে নিয়ে। মেক্সিমাম টাইমটাই আমার মানে সময়ের। আর তার মাঝখানে ৮ ঘন্টা আমার অফিস ডিউটি আছে। তো সেটা অন্য অন্য অ্যাসপেক্ট। আমি কি করছি না করছি সেটা অন্য অ্যাসপেক্ট। আমাকে মানে আমি কি করছি বা আদার্স কি করছে দেখার দরকার নেই। আমি তোমাকে যে ওয়ে আউটটা বললাম যে কম সময়ে যদি তোমাকে এস্টাবলিশ হতে হয়, আর একাডেমিক্স এ থাকতে গেলে বা টিচিং এ থাকতে গেলে তোমাকে প্রতিটা সাবজেক্ট তোমাকে ভালোভাবে শিখতে হবে, জানতে হবে। কারণ তুমি জানো না যে তুমি যে কলেজে গিয়ে পড়াবে, তোমাকে সেই কলেজে তোমার ম্যানেজমেন্ট বা সেই কলেজে তোমার এইচওডি তোমাকে কোন সাবজেক্ট অ্যাসাইন করবে। তখন তুমি যদি বলো যে না স্যার এটা আমি পারবো না, আমাকে অন্য একটা সাবজেক্ট দিন, তাহলে কিন্তু হবে না। তোমাকে যে সাবজেক্ট তোমাকে অ্যাসাইন করবে তোমাকে সেটাই পড়াতে হবে। হ্যাঁ, আর যদি তোমার ধরনের হয়তো যদি আমি 5টা সাবজেক্ট আমি পড়ে ফেলতে পারি, যদি আমার কাছে নলেজ থাকে 5টা সাবজেক্টের, তাহলে একটা সাবজেক্ট যদি তোমার নতুনও হয় বা আননোনও হয় না, সেটা কিন্তু পড়ে নিয়ে আমরা কভার করতে পারবো। আজকে আজকে তোমার ধরে নাও হয়তো আমি এবারে ধরে নাও আইওটি পড়াচ্ছি। তোমাদের ক্ষেত্রে সময় আমি আইওটি পড়াইনি। আমি এবারে আইওটি পড়াই। 5th সেমিস্টারে তোমাদের আইওটি ছিল তোমরা সবাই জানো। আমি আইওটি এবারে পড়াচ্ছি। আমি এবারে কম্পিউটার গ্রাফিক্স পড়াচ্ছি। আগেরবারে কিন্তু আমি পড়াইনি কম্পিউটার গ্রাফিক্স। আমি এবারে কম্পিউটার গ্রাফিক্স পড়াচ্ছি। মোবাইল কম্পিউটিং তো আমি পড়াই। আমি এবারেও পড়াচ্ছি মোবাইল কম্পিউটিং। আর তার সঙ্গে হচ্ছে ক্লাউড কম্পিউটিং আমি পড়াচ্ছি। তো এই কম্পিউটার গ্রাফিক্স, মোবাইল কম্পিউটিং, ক্লাউড কম্পিউটিং, আইওটি, এগুলো কিন্তু আমি কোনো সাবজেক্টটাই কিন্তু আমি আমার বিটেকে বা এমটেকে পড়ে আসিনি। তার মানে কি আমি পারছি না পড়াতে? পারছি পড়াতে। স্টুডেন্টরাও বুঝতে পারছে। যাই পড়াই বুঝতে পারে সবাই। তাহলে এটা কেমন করে আসে বলো তো? এক্সপেরিয়েন্স থেকে আসে। তুমি যখনই 5টা সাবজেক্ট যখন তুমি জানবে, ভালো করে ডেপথ এ তোমার নলেজ থাকবে, তখন বাকি সাবজেক্ট তুমি কিন্তু সেলফ স্টাডি করে তুমি জানতে পেরে যাবে। অতএব এর কোনো ভয়ের জায়গা নয় যে আমাকে যে কোন সাবজেক্ট দেবে আমাকে সেই কলেজে যেখানে জয়েন করব, আমি সেটা যদি না পারি তখন কি হবে? এটা কিন্তু ভাবার কোনো দরকার নেই। ওকে? তো সবথেকে শর্টেস্ট মানে পাথ হচ্ছে অল্প দিনে ভালো জায়গাতে এস্টাবলিশ হতে গেলে আমি বলব যাদের একাডেমিক্স যাদের পছন্দ, তারা একটু একাডেমিক্স এ থাকার চেষ্টা করো। আর যারা কোম্পানিতে তোমার যাবে অবশ্যই তাদেরকে আমি না বলছি না। কারণ কোম্পানিতেও গ্রোথ আছে। যদি তুমি ভালো কোম্পানিতে যেতে পারো, তারও গ্রোথ ভালো, খারাপ নয়। কিন্তু এখন কোম্পানিতে এখন এতটাই বেশি কম্পিটিশন। তুমি আজকে ভাবো তো প্রত্যেকটা কলেজে কম্পিউটার সায়েন্সের সিট তোমার ডাবল হয়ে গেছে। ম্যাক্সিমাম কলেজে তোমার সিএসসি আছেই। সিএসসি আইটি আছে। আবার সিএসসি প্রচুর ব্রাঞ্চ খুলে গেছে। এআইএমএল, সাইবার সিকিউরিটি, এটা সিএসবিএস শেষ নেই।
তাহলে আজকে কম্পিটিশনটা কোন জায়গায় তোমার গেছে? আজকে তুমি যে কোম্পানি তুমি জবের জন্য অ্যাপ্লাই করেছো, সেই কোম্পানিতে কিন্তু একটা সিএসসি উইথ এআইএমএল সেও কিন্তু অ্যাপ্লাই করেছে। তাহলে একটা হয়তো 10টা পোস্ট আছে, টিসিএস তোমাদের হয়তো 100 জনকে নেবে, সেটা পুল ক্যাম্পাসিং করছে, সেখানে হয়তো কয়েক থাউজেন্ড স্টুডেন্ট তোমার সেখানে অ্যাপ্লাই করছে ওই ওই 100টা পোস্টের জন্য। অনেক বেশি কম্পিটিশন। আর তার সঙ্গে বিটেকে তোমার আরেকটা জিনিস যেটার জন্য হয়তো আমরা অনেকে যারা বেঙ্গলি মিডিয়াম থেকে পড়াশুনো করেছি, যারা সাফার করি, সেটা হচ্ছে স্পোকেন। আমাদের স্পোকেন এবিলিটি, আমরা জানি কনসেপ্টটা, কিন্তু তা আমরা এক্সপ্রেস করতে পারছি না ইন্টারভিউয়ার্সদের সামনে। আমরা টেকনিক্যাল, আমার নলেজ আছে ভালো, আমি তাকে এক্সপ্রেস করতে পারছি না, আমি গুছিয়ে বলতে পারছি না। আর টেকনিক্যাল নলেজ থাকলেই তো আমি জব পাবো তা তো নয়। আমাকে ফার্স্টে অ্যাপটিটিউড রাউন্ড ক্লিয়ার করতে হবে, তারপরে আমাকে টেকনিক্যাল রাউন্ড ক্লিয়ার করতে হবে, তারপরে আমাকে এইচআর রাউন্ড ক্লিয়ার করতে হবে। সেই এইচআর রাউন্ডে গিয়ে যা কিছু কনভারসেশন হবে আমার সাথে ইন্টারভিউয়ার্সের, সবটাই কিন্তু ইংলিশে। তো সেখানে হয়তো আমি হয়তো বলতে মানে বলতে বুঝতে পারছি কি বলবো, কিন্তু সেটাকে আমি আর বলতে পারছি না। অতএব তোমাকে কিন্তু স্মার্ট হতে হবে। তোমার বডি ল্যাঙ্গুয়েজ তোমার ঠিক থাকতে হবে। তোমার বডি ল্যাঙ্গুয়েজ স্মার্টনেসটা কিন্তু আসে তোমার মধ্যে কতটা ক্যাপাবিলিটি আছে তার উপরে। যদি তুমি সমস্ত দিকে যদি তুমি সাউন্ড থাকো, তাহলে তোমার কিন্তু স্মার্টনেস বাড়বে, তোমার বডি ল্যাঙ্গুয়েজ বাড়বে। আর একটা কোম্পানিতে ইন্টারভিউ সময় কিন্তু তোমার বডি ল্যাঙ্গুয়েজ দেখা হয়। ওকে, আর সেই বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু আসে তোমার কোয়ালিটি, তোমার কতটা তোমার নলেজ, তোমার কতটা তোমার ডেপথ, আর তোমার স্পোকেন পাওয়ার। ওকে, তো অতএব স্পোকেনটা কিন্তু খুবই দরকার। কারণ এখন বিটেকে যাওয়া মানে কিন্তু স্পোকেনের কিন্তু মানে স্পোকেন এবিলিটি কিন্তু থাকতে হবে। আমি যদি ভাবি যে আমি বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট, আমি হয়তো মানে ইংলিশে হয়তো, আমাকে ইংলিশে সবসময় কথা বলতে হবে না, কিন্তু আমি যেটুকু জানি সেটুকু মনের ভাবটাকে যেন আমি প্রকাশ করতে পারি ইংলিশে। আমাকে মানে গ্রামারটা আমাকে কারেক্ট হতে হবে না, কিন্তু আমি যে সেন্টেন্সটা বলবো সেই সেন্টেন্সটা যেন আরো 5 জন যেন বুঝতে পারে আমার সেন্টেন্সটাকে। আমাকে স্টক অফ ওয়ার্ড আমাকে বাড়াতে হবে, যাতে করে আমি কথা বলার সময় যাতে আমি ফাম্বল না করি, যাতে আমি আমাকে ভাবতে না হয় যে এই ওয়ার্ডটাকে কি বাংলা, কিংবা এই বাংলা ওয়ার্ডটাকে আমি কি দিয়ে ইংলিশে রিপ্লেস করবো, আমার যেন ভাবতে না হয়। অর্থাৎ কিন্তু স্পোকেনটা কিন্তু খুবই দরকার। ওকে, তো এই সমস্ত রিকোয়ারমেন্ট গুলো কিন্তু আমাকে ডে ওয়ান থেকেই ভাবতে হবে। আমি যদি ভাবি যে না, এখন তো ঠিক আছে, এখন তো পড়ছি, আমার তো ক্যাম্পাসিং হবে থার্ড ইয়ারে গিয়ে, তো থার্ড ইয়ারে ক্যাম্পাসিং এর আগের 2 মাস একটু স্পোকেনটা শিখে নেবো, এটা কিন্তু হয় না। ওই 2 মাস শিখে কিন্তু স্পোকেন শেখা যায় না। স্পোকেনটা কিন্তু একটা একটা মানে লং টার্ম একটা প্রসেস। তোমাকে এনভায়রনমেন্টে তোমাকে থাকতে হবে, তোমাকে নিজেকে এনভায়রনমেন্টের সঙ্গে তোমাকে কোপ আপ করতে হবে। তোমাকে স্পোকেন, তোমার শেখার শেষ নেই স্পোকেন। যে এটা কোনো কোর্স হয় না অ্যাকচুয়ালি, যে হ্যাঁ আমি 5 মাস বা 6 মাস শিখলাম, তারপরে আমি যেভাবে আমাকে গাইড করেছে যে ওই 6 মাসের মধ্যে কি করে স্পোকেনটাকে আমি চালিয়ে যাব, বা আমার স্পোকেনের যে এবিলিটিটাকে আমি কিভাবে তোমার ইমপ্রুভ করবো, তার জন্য আমাকে নিউজ পেপার পড়তে হবে, আমাকে ইংলিশ চ্যানেল দেখতে হবে, আমাকে যা কিছু করতে হবে, আমাকে নিজেকে আমাকে অ্যাটলিস্ট সব মানে দিনে একবার করে 8 ঘন্টা বা 15 মিনিট আমাকে হয়তো কিছু ইংলিশের কোনো প্যারাগ্রাফের উপরে আমাকে নিজেকে বলার একটা এবিলিটি তৈরি করতে হবে। নতুন কোনো টপিককে আমাকে সার্চ করে তার উপরে আমি 5 6টা বা 10টা সেন্টেন্সকে তৈরি করব। সেভাবে কিন্তু আস্তে আস্তে কিন্তু বাড়বে, ইম্প্রুভমেন্ট কিন্তু সেভাবে হবে, একদিনে কিন্তু হবে না। ওকে, অতএব সেটা কিন্তু আমাদের এখন থেকে আমরা সবাই কি মানে সবাই কি বলবো, যারা একটু নিজেদেরকে ডেভেলপ করতে চাইছি, তারা কিন্তু স্পোকেনটা অবশ্যই কিন্তু তোমাদের দরকার বিটেকের ক্ষেত্রে। ডিপ্লোমাতে আমরা হয়তো ইন্টারভিউ সেভাবে দিইনি, কোম্পানি হয়তো আমাদের কলেজকে খুব কম প্রোভাইড করেছে, বা আমরা অনেকে হয়তো হায়ার স্টাডি করবো বলে হয়তো কোনো কোম্পানিতে বসিও নি, যে এখন কোম্পানিতে বসবো না, পরে আমরা বিটেক করে হয়তো কোম্পানিতে বসবো। অথবা আমাদের সে কথা তোমার দরকার লাগেনি সেভাবে। তো আমরা দেখতে পেয়েছি যে আমাদের ডিপ্লোমার সময় যে প্রজেক্টের যে ডেমনস্ট্রেশন হয়, বা যে সেমিনার ওয়ার্ক থাকে, তো সেখানে গিয়ে হয়তো আমাদের কিন্তু একটা ভয়ের জায়গা, যে সেমিনারে এই বাবা কি করে বলবো, হ্যাঁ ইংলিশে বলতে হবে, হ্যাঁ আমি হয়তো এটা বলবো, একটু মুখস্থ করে আসলাম, সেটাকে গিয়ে ইংলিশে একটু বললাম মুখস্থ করে গিয়ে, সেরকম কিন্তু ব্যাপারটা না। ঠিক আছে, আমার মন থেকে বা ভিতর থেকে কিন্তু ওই ইংলিশ সেন্টেন্সটা বেরিয়ে আসবে। তো সেই দিন মানে সেটা তোমার জবে তোমরা মানে করতে পারবে, সেদিন তুমি জানবে যে হ্যাঁ আমি আমি এবার ইংলিশে কথা বলতে পারবো, বা আমার ইংলিশ নিয়ে আর কোনো সমস্যা নেই। আর ওই ভয়টা কিন্তু কাটিয়ে উঠতে হবে, স্পোকেনের ভয়টা কিন্তু কাটিয়ে উঠতে হবে, বা ইংলিশে কথা বলাটা কিন্তু মানে আমাকে কিন্তু করতে হবে। আর আজকে বড় বড় তোমার মানে বিভিন্ন তোমার প্রাইভেট বিটেক কলেজ আছে, যেখানে কিন্তু মানে তোমাকে পুরোটাই তোমার কিন্তু ইংলিশে কথা বলতে হয়। কারণ ওখানে কিন্তু স্টুডেন্টরা তোমার কিন্তু মানে কনভার্সেশন করে কিন্তু ইংলিশে। এটা কিন্তু খারাপ জিনিস নয়, এটা কিন্তু ভালো জিনিস, কারণ ওই এনভায়রনমেন্টে কিন্তু আমাকে থাকতে গেলে আমাকে ইংলিশে কথা বলতে হবে। আজকে বাইরে তুমি তাও আমাদের কলকাতায় তোমার অনেক কলেজে বেঙ্গলিতেও কথা বলে, হিন্দিতেও কথা বলে, কিন্তু তুমি বাইরে নিতে যাও, সেটা যাও, লাইক তুমি বাইরে তুমি কোনো স্টেটে যাও, হ্যাঁ,
তো সেখানে কিন্তু সব কিন্তু তোমার মানে মানে ইভেন ওরা ক্লাসের মধ্যে গল্প করছে স্টুডেন্টরা, তারাও কিন্তু তোমার ইংলিশে মানে কনভারসেশন করছে। তো ওই এনভায়রনমেন্টে থাকলে তুমি 6 মাসের মধ্যে তুমি তুমি স্পোকেন শিখে যাবে, তোমার কোথাও শিখতে হবে না। অতএব আমার কিন্তু এনভায়রনমেন্টটা আমার দরকার, তাই না? আমার এনভায়রনমেন্টটা আমার দরকার। তো তার জন্য আমি বলবো যে স্পোকেনটা কিন্তু আস্তে আস্তে তোমাদেরকে শিখতে হবে। স্পোকেনটা কিন্তু অবশ্যই দরকার আমাদের, মানে বিশেষ করে বিটেক কম্পিউটার সায়েন্সের জন্য। আমরা তো কোথাও কোনো তো কোনো ধরনের কারখানাতে জব করবো না, যেখানে হয়তো আমাদের আন্ডারে কোনো হয়তো লেবার্স থাকবে, বা হয়তো তোমার ধরো কোনো হয়তো সুপারভাইজার থাকবে, তাদেরকে হয়তো আমরা কোনো কাজ বলবো, হয়তো 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 হিন্দিতে কথা বলবো, তা কিন্তু নয়। আজকে তোমাকে ক্লায়েন্ট তোমাকে ডিল করতে হতে পারে কোনো কোম্পানিতে গিয়ে। তো ক্লায়েন্টের সঙ্গে যখন তুমি কনভারসেশন করবে, তখন তো সেই ক্লায়েন্ট তো তোমার ধরো হিন্দি বোঝে না, সে তো বেঙ্গলি বোঝে না, সে তোমার তো কিন্তু ইংলিশ কিন্তু সবাই বোঝে। তখন তোমাকে ইংলিশ জানতে হবে, নাহলে তুমি সেই প্রজেক্ট নিয়ে তার সঙ্গে তুমি কোনো কথাই বলতে পারবে না। তোমাকে কোম্পানিতে বললো যে এই প্রজেক্টটা এসছে, এই ক্লায়েন্ট, আমার ক্লায়েন্ট হয়তো ইউএস এর ক্লায়েন্ট, তোমাকে তার সঙ্গে কমিউনিকেট করতে হবে, তার সঙ্গে তোমাকে প্রজেক্টের অবজেক্টিভ, প্রজেক্টের রিকোয়ারমেন্ট, স্পেসিফিকেশন তোমাকে জানতে হবে। তো তুমি কি করে তার সঙ্গে কথা বলবে? অর্থাৎ কিন্তু আমাদের স্পোকেনটা কিন্তু স্পোকেন এবিলিটি কিন্তু আমাদের ডে 1 থেকেই স্টার্ট করতে হবে। অতএব বিটেক পড়তে এসছি মানে ডে 1 থেকে স্পোকেন এবিলিটি থাকবে আমার। আমরা স্পোকেন ডে 1 থেকে আমরা করব, বা তার উপরে জোর দিতে হবে। তার সঙ্গে কিন্তু আমাদের অ্যাপটিচিউড কিন্তু আমাকে ডে 1 থেকে স্টার্ট করে দিতে হবে। ওকে, আমার কোয়ান্টিটিভ অ্যাপটিচিউড, আমাদের ভার্বাল, রিজনিং, নন ভার্বাল কিন্তু আমাকে ডে 1 থেকে কিন্তু আমাকে স্টার্ট করতে হবে, যদি আমরা ভাবি যে থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে গিয়ে ভালো কোনো কোম্পানিতে ক্র্যাক করবো। এমনও মানে এমনও মানে তোমার ইয়ে আছে, এক্সাম্পল আছে যে সেই স্টুডেন্ট, পার্টিকুলার স্টুডেন্ট তোমার টেকনিক্যালি সাউন্ড, কিন্তু সে কোনো কোম্পানিতে অ্যাপটিচিউড রাউন্ডটাই ক্লিয়ার করতে পারেনি, সে জবও পায়নি। সে হয়তো কোনো সারা কোম্পানিতে তোমার জব করছে। ওকে, সে হয়তো তোমার টপ করে কলেজে, কিন্তু সে অ্যাপটি রাউন্ডটাই ক্লিয়ার করতে পারে। অথচ যার হয়তো যে তোমার মার্কস পায় বি থেকে হয়তো তোমার 7.0 7.5, সেই স্টুডেন্টটা তোমার কিন্তু অ্যাপটি ক্লিয়ার করে, সে টেকনিক্যাল ক্লিয়ার করে, এইচআর ক্লিয়ার করে, সে কিন্তু এখন ভালো কোম্পানিতে জব করছে। এটা কিন্তু ডিফারেন্স বিটেকে। বুঝতে পারলে? এটা কিন্তু আমি তোমাকে রিয়েল ফ্যাক্ট বললাম, এটা কিন্তু হয়, এটাই কিন্তু হয়। অতএব মার্কসটাকে আমি কোনো সময় জোর দিচ্ছি না, মার্কসটা মেন ফ্যাক্টর নয়। মেন ফ্যাক্টর তুমি কতটা জানছো। সার্টিফিকেটটাও কোনো ফ্যাক্টর নয়। মেন সার্টিফিকেট হচ্ছে তোমার নলেজ, তার উপরে কোনো সার্টিফিকেট হয় না। অতএব সেটাকে শেখার জন্য যা করতে হবে, সেই নলেজটাকে গেইন করতে গেলে যা করতে হবে তাই করতে হবে। যদি মনে হয় যে আফটার পাসিং দ্য বিটেক আমরা নিজেদেরকে খুব ভালো জায়গাতে দেখতে চাইবো বা চাইছি, তার জন্য কিন্তু আজ থেকেই তোমাদেরকে শুরু করতে হবে ডে 1 থেকে। পরে করব, পরে হবে, পরে লাগবে, তখন করব, তখন দেখে নেবো, হয়ে যাবে ঠিক, এটা ভাবাটা কিন্তু পুরোপুরি ভুল। যদি তুমি একটু বেশি শেখো, তোমার তো অসুবিধা কিছু নেই, তাই না? এর তো কোনো লিমিট হয় না যে আমাকে এত গ্রাম শিখতে হবে তবেই আমরা জবটা পাবো, বা তার থেকে বেশি শিখতে হয়তো আমরা পাবো না। ওকে, আর অ্যাপটিটিউড, লজিক্যাল রিজনিং এর আমরা কি করে স্ট্রং ব্যাকগ্রাউন্ড তৈরি করব, আমি তোমাদের কিন্তু এই কালচারটাকে তৈরি করেছিলাম ডিপ্লোমায়, কিন্তু সেটা তোমার ভেঙে গেল একটা ক্লাসের পর। আমি কিন্তু অ্যাপটিটিউডের ক্লাস প্রোভাইড করতাম, রিজনিং এর ক্লাস প্রোভাইড করতাম, আমি কিন্তু স্পোকেনের ফ্রি ক্লাস প্রোভাইড করতাম ডিপ্লোমায়, তোমাদের নিশ্চয়ই সবাই মনে আছে। কিন্তু সেই স্পোকেনের ফ্রি ক্লাসটা কোন একটা পার্টিকুলার ক্লাসে, সেই এক্সপিরিয়েন্সটা কিন্তু আমার পুরোপুরি চেঞ্জ হয়ে গেল। তোমরা নিশ্চয়ই সেটা জানো, সেই সমস্ত ইনসিডেন্টস এর কথা, যারা সেই ক্লাসে ছিলে তারা জানো। তারপর থেকে কিন্তু আমি স্পোকেনের ফ্রি ক্লাস আমি কিন্তু বন্ধ করে দিয়েছি। আমি দেখলাম যে আমি যাদের জন্য এক্সট্রা রিজনিং এর ক্লাস প্রোভাইড করছি, স্পোকেনের ক্লাস প্রোভাইড করছি, তো সেটাকে তারা মিস ইউজ করছে। তো সেই মিস ইউজটা আমি কিন্তু বন্ধ করে দিয়েছি। আমি এক্সট্রা তাকে পেমেন্ট করে, এক্সট্রা টিচারকে পে করে আমি তোমাদের ভালোর জন্য আমি সেটাকে স্টার্ট করেছিলাম, কিন্তু সেখানে আমি তার মিস ইউজ আমি লক্ষ্য করেছি কিছু পার্টিকুলার স্টুডেন্টের জন্য। তারা কি সেটা আমি জানি। ওকে, কিন্তু সেটা আমি তারপরে আমি কিন্তু পুরোপুরি অফ করি, কারণ মানুষ কিন্তু ফ্রিটাকে কিন্তু অন্যভাবে নেয়, মানুষ কিন্তু ফ্রির ডেফিনেশনটা কিন্তু অন্যভাবে ভাবে। কিন্তু আমি যে ফ্রিতে যে যা কিছু প্রোভাইড করি, যেটুকু নমিনাল রেজিস্ট্রেশন ফি দিয়ে, সেটা কিন্তু অবশ্যই কোয়ালিটি। কারণ আমার কাছে কিন্তু কোয়ালিটি ছাড়া কিন্তু অন্য কোনো জিনিস তুমি পাবে না। আমি কিন্তু হেলাফেলা ভাবে কোনো কিছু চালাই না। তো তার জন্য আমরা স্পোকেনের ক্লাসটা আমি মিনিমাম রেজিস্ট্রেশন ফি 500 রেখেছি।
রেখে আমরা কিন্তু ক্লাসটাকে শুরু করছি। তাহলে কিন্তু ওই যে আগের যে সমস্যাটা আমার তৈরি হয়েছিল ওটা কিন্তু হবে না। ওকে, তো মানুষ কিন্তু ফ্রিটাকে কিন্তু অন্যভাবে নেয়, এটাকে কিন্তু মানে কেউ খারাপ সেন্সে ভাববে না। এটা কিন্তু ফ্যাক্ট, রিয়েল ফ্যাক্ট। আজকে ফ্রিতে হচ্ছে তার মানে কোনো কিছু হবে না। ওকে, কিন্তু আমাদের ক্লাসটা খুব ভালোভাবে শুরু হয়েছিল, সবকিছু হয়েছিল, আমরা ইভেন কয়েকটা ক্লাসও আমরা করেছি, সবকিছু ঠিকঠাক চলছিল। তো ওটা স্টার্ট তো হয়েছে, আমাদের স্পোকেনের ক্লাস তো স্টার্ট হয়েছে। ওটা কিন্তু ফ্রিতে নেই, আর ওটা কিন্তু জাস্ট 500 তার রেজিস্ট্রেশন ফি দিয়ে তোমাকে জয়েন করতে হবে যদি কেউ করতে চাও। তো আমি যে কথাগুলো বললাম সেটা কিন্তু সবাই একটু মানে মাথার মধ্যে রাখবে। আমি আমার বিগত কয়েক বছরের এক্সপিরিয়েন্স থেকে বা স্টুডেন্টদের তাদের যা পারফরমেন্স, তারা যেভাবে তোমার জব পাচ্ছে, বিভিন্ন জব মার্কেট স্টাডি করে, বা তাদের কাছ থেকে অনেক কিছু, মানে আমিও স্টুডেন্টদের কাছ থেকে অনেক কিছু শিখি এখন কি রকম ট্রেন্ড আর যাচ্ছে। আর আমি তো একাডেমিশিয়ান হয়ে বা আমি একটা কলেজে থেকে বসে বা আমি তো অত কিছু, তোমার তো ইন্ডাস্ট্রি সম্বন্ধে আমাকে তো স্টুডেন্টদের কাছ থেকে খবরগুলো দিতে হয়, যে তারা তোমার যেগুলো বলে আমাকে সেগুলো শুনতে হয়, সেগুলো আমাকে তাদের সঙ্গে কথা হয়, যারা হয়তো অনেকদিন ধরে হয়তো বিভিন্ন কোম্পানিতে আছে, টিসিএস বা সিটিএস বা বাইরের হয়তো অনেক বড় বড় কোম্পানিতে আছে। তো তাদের সম্বন্ধেও মানে আমরা শুনি, তাদের কাছ থেকে কথা বলে শুনি। তো অনেকে, যাই হোক, তো সেই সমস্ত এক্সপিরিয়েন্স থেকে কিন্তু আমি তোমাদেরকে কথাগুলো শেয়ার করলাম, যে এগুলো কিন্তু ডে ওয়ান থেকে তোমাকে ফলো করতে হবে। আর এই সমস্ত মানে উপদেশগুলো কিন্তু কেউ দেবে না, কেউ বলবে না এগুলো। অতএব এগুলো কিন্তু একটু মানে ভালোভাবে মাথার মধ্যে রাখার চেষ্টা করো। একটু ভাববে, নিজেদেরকে প্রশ্ন করবে যে হ্যাঁ, এটা যে স্যার বললেন, তো এটা কতটা আমার পক্ষে বেনিফিশিয়াল হবে, বা এটা কেনই বা স্যার বললেন, বা এটা করলে আমার কি সুবিধা হবে, কোথায় আমার অসুবিধা হবে। এটাকে নিজের উপরে কিন্তু একটু নিজেকে কোশ্চেন করবে, তাই কিন্তু অ্যান্সারটা পেয়ে যাবে। ওকে, তো আমি এগুলোকে একটু সবাই ফলো করার চেষ্টা করো। সময়, সিচুয়েশন, অনেকের ভালো অনেকের খারাপ, সব ঠিক আছে, কিন্তু একটা সময় পর কিন্তু আমাদেরকে নিজের পায়ে দাঁড়াতে হবে। কারণ বাবা মা একটা সময় পর্যন্ত আমাদেরকে সাপোর্ট করছে, এবার আমাদেরকেও চেষ্টা করতে হবে যে হ্যাঁ, আমরা বিটেক করার পর যেন মানে বাবা মার কাছ থেকে কোনো সাপোর্ট না নিই, আর আমরা যেন বাবা মার জন্য কিছু করতে পারি। ঠিক আছে, অতএব একটা স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন যদি আমাদের মধ্যে না থাকে তাহলে কিন্তু সেটা কোনোভাবেই বাস্তবায়িত করতে পারবো না। অতএব স্বপ্ন দেখতে হবে, আর তুমি যত বড় স্বপ্ন দেখবে তোমার কিন্তু সেই স্বপ্নটাকে অ্যাচিভ করার পক্ষে তোমাকে আরো বেশি ছুটতে হবে। অতএব আমি সবাইকে বলবো, একটু করে স্বপ্ন দেখো যে হ্যাঁ, আমি আমি এটা করবো। ওই মনের মধ্যে ওই জেদ যতদিন না আসবে যে আমি এটা করতে পারবো বা এটা আমাকে করতে হবে, ততদিন পর্যন্ত কিন্তু তোমাকে সেই জায়গাতে রিচ করাতে কেউ পারবে না, ইভেন ভগবানও পারবে না। ওকে, অতএব একটা কিন্তু জেদ তৈরি করো যে আমাকে বিটেক কমপ্লিট করার পর আমাকে একটা ভালো কোম্পানিতে জব পেতে হবে, তার জন্য যা দরকার আমি সেটা করবো। এই জেদটা কিন্তু আজকে মনের মধ্যে ঢুকিয়ে দাও। তাহলে কিন্তু দেখবে তোমার কোনো প্রবলেম হবে না। তোমাকে সেই জেদটা কিন্তু তোমাকে তাড়া করে তোমাকে বেড়াবে, যে তোমাকে যতদিন না তুমি ওটাকে রিচ করতে পারছো, বা যতদিন তুমি ওকে তোমার মানে অ্যাকচুয়াল তোমার ডেস্টিনেশন না আসতে পারছো। ওকে, তো স্বপ্ন তো আমরা সবাই দেখি, কিন্তু সবাই তো আর সেই স্বপ্নটাকে তো বাস্তবায়িত করতে পারি না। তো সেই স্বপ্নটাকে বাস্তবায়িত করতে হলে তো আমাদের পরিশ্রম করতে হবে, তাই না? তো সেই পরিশ্রমটা কিন্তু আমাদেরকে করতে হবে। আমাকে দিনকে রাত ভাবলে হবে না, রাতকে দিন ভাবলে, মানে আমাকে দিনকে রাত করে দিতে হবে, রাতকে দিন করে দিতে হবে। এইভাবে কিন্তু পরিশ্রমটা আমাদেরকে করতে হবে। কোনো কিছুই কিন্তু না জানা, না শেখা নেই। আমরা সবকিছুই করতে পারি। আমাদের প্রত্যেকের মধ্যে কিন্তু তোমার সমান ট্যালেন্ট আছে। যে কেউ বেশি বুদ্ধিমান, এগুলো ফালতু কথা। বেশি বুদ্ধিমান, কম বুদ্ধিমানের কোনো জায়গাই নেই। আমাদের সবার মধ্যে সমান ট্যালেন্ট আছে, কিন্তু আমরা কে সেটাকে কেমন ভাবে ইউটিলাইজ করতে পারি তার উপর ডিপেন্ড করে তুমি তুমি কিরকম ভাবে সেটাকে অ্যাপ্লাই করতে পারছো। অতএব ট্যালেন্টটাকে কিন্তু সমানভাবে আমাদেরকে কাজে লাগাতে হবে। ওকে, সে যেমন ধার করছে পড়াশোনা করে, তোমাকেও কিন্তু সেটাকে ধার দিতে হবে। কারণ ধার না দিলে কিন্তু জিনিসটা ভোঁতা হয়ে যাবে না, তখন তো কিছু কাটবে না। তোমাকে সেই ধার করা কিন্তু দায়িত্ব কিন্তু তোমার। ঠিক আছে? তো যাই হোক, আজকে অনেকগুলো কথা আমি বললাম, সেটা অবশ্যই তোমাদের ভালোর জন্য। তো সবসময় ভালো চেয়ে এসেছি, আর এরপরেও ভালো চাইবো। তো তার জন্য এই সমস্ত কথাগুলো, কারণ এগুলো না বলার কোনো মানে আমার কোনো ইয়ে থাকে না। তো যেহেতু এবার তোমাদের কিন্তু আসল সময় সেই জায়গাতে রিচ করার ক্ষেত্রে, অতএব একটু নিজেকে একটু চিন্তা ভাবনা করো। এখনো অনেক সময় আছে, এখন পুরো কেরিয়ারটাই পড়ে আছে। সেই কেরিয়ারটা তুমি আফটার 3 ইয়ার্স বা আফটার 5 ইয়ার্স তুমি হাসবে না কাঁদবে, সেটা কিন্তু ডিপেন্ড করছে আজ থেকে এই 5 বছরের ডিউরেশনটা বা 3 বছরের ডিউরেশনটা। এই 3টে বছর যদি আমরা খুব ভালোভাবে যদি পরিশ্রম করে কাজ করতে পারি বা পড়াশোনা করতে পারি, তাহলে হয়তো আফটার 3 ইয়ার্স পরে হয়তো আমরা হয়তো আমাদেরকে আর কিছু চিন্তা ভাবনা করতে হবে না। যদি এই সময়টা যদি আমরা একটু অন্যভাবে কাটিয়ে কাটিয়ে ফেলি,
রিল্যাক্সে কাটিয়ে ফেলি, তাহলে কিন্তু পরে পরে কিন্তু সময়টা কিন্তু খারাপ যাবে। তখন কিন্তু ভাবতে হবে আমাদেরকে। ঠিক আছে? অতএব এই সমস্ত কথাগুলো একটু মাথার মধ্যে রাখবে। আর আজ থেকে টার্গেট ফিক্স করে নাও। সবাই টার্গেট ফিক্স করে নাও যে এটা আমাকে করতে হবে। কিভাবে করবো সেটা তো পরে আসবে। আগে আমাকে করতে হবে এটা, তার সেটাকে করার জন্য কি করতে হবে? তখন তার ওয়ে আউট বের করো। তখন তার ওয়ে আউট বের করো। আমি অনেক সময় দেখবে আমি আমার মানে কিছু স্ট্যাটাস দিই আমার স্ট্যাটাসে। আ পার ডে কিংবা কোনো না কোনো স্ট্যাটাস দিই। তো কিছু স্ট্যাটাস থাকে কিন্তু আমার নিজের লেখা। মানে মেক্সিমাম কিন্তু আমার নিজের লেখা থাকে কিছু জায়গায়। তো সেটাকে একটু ভালো করে ফলো করলে আমার তো মনে হয় মানে মোটিভেশন লেভেলটা আরো বাড়বে। যারা ফলো করো তারা জানো হয়তো বা অনেকে ফলো করো। তো তারা একটু কিন্তু ওটাকে দেখার চেষ্টা করে, একটা ইনার মিনিংটা বোঝার চেষ্টা করবে। তাহলে কিন্তু মোটিভেশন গুলো কিন্তু অনেকটা বাড়বে। কাজের প্রতি বা নিজের দায়িত্বের প্রতি মোটিভেশনটা বাড়বে। ঠিক আছে? তো যাই হোক, তোমাদের আর কোনো প্রশ্ন? আর কোনো প্রশ্ন তোমাদের তোমাদের থেকে? হুম, অবশ্যই, অবশ্যই। না, না। হুম, হুম। দেখবে না, আসবে না। অবশ্যই। আমি তোমার তো নিয়েছিলাম, আগেও নিয়েছিলাম, আমি আবার নেব। আমি হ্যাঁ, হ্যাঁ। আমি এড়ানো যায়। হ্যাঁ, হ্যাঁ। হুম। না, ঠিক আছে। ঠিক আছে, আমি এটা আমার মাথায় থাকবে, মাথায় থাকবে আমি। আমি এটাকে মাথায় রাখবো। আমি অ্যাপটিটিউডটা আমি প্যারালালি স্টার্ট করব। তোমাদের 3rd সেমিস্টার এই সময়টা একটু তোমাদের চাপের বিষয় থাকে, চাপ থাকে। তো আমি 3rd সেমিস্টারে কিছু ভাবছি না তোমাদেরকে নিয়ে। আ মানে অ্যাপটিটিউড হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম। আমি বেসিক্যালি 4th সেমিস্টার থেকে আমি স্টার্ট করব। তোমরা যারা অ্যাপটিটিউডটা ইয়ে করতে চাইবে, অ্যাভেইল করতে চাইবে তোমরা করতে পারো। ঠিক আছে? আমি স্টার্ট করব। অ্যাপটিটিউড আমার টার্গেটের মধ্যে আছে। না হলে আমি ডিপ্লোমা লেভেলে কিন্তু আমি তোমার স্পোকেন অ্যাপটিটিউড কিন্তু আমি স্টার্ট করতাম না। আমার কিন্তু টার্গেট ছিল ওটাই। তাই না? আমার কিন্তু টার্গেট ছিল ওটাই, যে আমি ওইজন্য ডিপ্লোমা লেভেল থেকে কিন্তু আমি প্র্যাকটিসটাকে আনতে চেয়েছিলাম, যে অ্যাপটি আর স্পোকেন। ওকে? আমি সেটা কিন্তু তোমরা হয়তো আরো ২ বছর পরে গিয়ে বুঝতে পারবে যে হ্যাঁ, এটা কতটা দরকার একটা বিটেক মানে বিটেক স্টুডেন্টের কাছে। হুম, কোথাও পড়ানো হয় না। হুম, থাকলো না। থাকে। এক্সাক্টলি, এক্সাক্টলি। ঠিক আছে। অবশ্যই, অবশ্যই। সে তো অবশ্যই। সে তো অবশ্যই। হ্যাঁ, যাই হোক, ঠিক আছে। আর কোনো কোয়েশ্চেন তোমাদের? আর কোনো কোয়েশ্চেন? আর কোনো কোয়েশ্চেন? এটা সায়ন্তন অলরেডি শেয়ার করেছে তোমাদের বিটেক 3rd সেমিস্টার গ্রুপে। সিএসই না আইটি। এটা সবাই একটু দেখবে। হ্যাঁ? ভিডিওটা একটু দেখবে সবাই। সিএসই না আইটি। তাদের মধ্যে ডিফারেন্সটা। হ্যাঁ? আর সবই ঠিক আছে। আর সবাই তো আমার তো সবাই পুরনো স্টুডেন্ট। আমি ২-১ জনকে হয়তো এখানে নতুন, ২-১ জন নতুন কেউ আছো কি? নতুন কেউ আছো যে আমার কাছে ডিপ্লোমাতে মানে ডিপ্লোমাতে কোনো আমার ইয়ে হয়নি। জাস্ট বিটেকে ১ম কনভারসেশন হচ্ছে। মোস্ট প্রবাবলি গীতিকা আছে, তাই তো? গীতিকা পোদ্দার। তুমি জিলেট পড়েছো? হ্যাঁ, তুমি জিলেট পড়েছো। আ তো জিলেট তুমি পড়েছো, তুমি তুমি তো আমাকে পাওনি। জিলেটের পড়াতে তো আমি তো জিলেটের কোনো সাবজেক্ট নিইনি। আমি জাস্ট ডিজিটাল ইলেকট্রনিক্সটা একটু হয়তো আমার কয়েকটা লেকচার সিরিজ ছিল। হ্যাঁ? হ্যাঁ, ডিজিটাল ইলেকট্রনিক্সের ওই ৪-৫ টা লেকচার হয়তো পেয়েছো। আ আর বাকি সবাই তো আছে। আ স্বস্তিককে আমি দেখছি। স্বস্তিকের অন্য স্ট্রিম। স্বস্তিকের মনে হয় মেকানিক্যাল, তাই তো স্বস্তিক? না সিভিল? হ্যাঁ, স্বস্তিকের অন্য স্ট্রিম, ও কম্পিউটার সায়েন্স নিয়ে বিটেক করছে। খুবই চ্যালেঞ্জিং একটা বিষয় স্বস্তিক, তোমাকে আরো বেশি এমফ্যাসিস করতে হবে কনসেপ্টগুলোর উপরে। আর তুমি অলরেডি সি পাইথনটা কভার করো খুব ইমিডিয়েট। ওকে, কভার করো। আশা করি তুমি বুঝতে পারছো কনসেপ্টগুলো। একটু তাড়াতাড়ি কভার করো। আর বাকি হ্যাঁ, তো একটু কভার করো। আর বাকি আরেকজন আছে, মুস্তাফা আছে, শেখ মুস্তাফা। এর সাথেও বিটেক আমার প্রথম কনভারসেশন। মুস্তাফার সাথে আমার আগে কনভারসেশন হয়নি কোনোদিন ডিপ্লোমাতে। উম, তো সবাই তো আমার তো মানে পুরনো স্টুডেন্টই, সবাই আমার।
আমার পুরোনো student। অঙ্কন আছে, অঙ্কন, অঙ্কনের সাথে আমার পরিচয় অনেক দিনকার, কিন্তু অঙ্কন ইউটিতে পড়ে, তাই তো অঙ্কন? অঙ্কনের অনেকদিন আগেই মানে ওদের তো ক্লাস অনেকদিন আগেই শুরু হয়ে গেছে। তো জাস্ট আজ থেকেও ক্লাসটা করার সুযোগ পাচ্ছে, যদিও আগে আমি কিছু ওকে লেকচার সিরিজও শেয়ার করেছি যেগুলো হয়তো দেখছে। কারণ ওদের অলরেডি তোমার 2 মাসের উপর ক্লাস হয়ে গেল, তাই তো অঙ্কন? একটু তোমার একটু যেটা শেয়ার করো তো, যে তোমার কতদিন ক্লাস শুরু হয়েছে থার্ড সেমিস্টারে, সিএসসি থার্ড সেমে, তোমাদের কলেজে ওটিতে কবে তোমার ক্লাসটা তোমার স্টার্ট হয়েছে অঙ্কন? প্রায় 2 মাস তো হয়ে গেল যে তোমাদের থার্ড সেমিস্টারে ক্লাস চলছে, 2 মাস। ওকে। তো ও 2 মাস কিন্তু থার্ড সেমিস্টারে ক্লাস করে নিয়েছে। হয়তো আরো 1 মাস পরে তোমরা জয়েন করবে ক্লাসে, বুঝতে পারছো? মানে 3 মাস পরে তোমরা জয়েন করবে। কিন্তু ও যে 2 মাস ক্লাস করে নিয়েছে তা কিন্তু নয়, মানে এক্সাম কিন্তু একসাথেই হবে মাকআউটের। মানে ওরা আলটিমেট তোমার সিএ 3 চলছে এই উইকে, সিএ 3 আছে, সিএ 1 সিএ 2 হয়ে গেছে, সিএ 3 আছে। মানে ইন্টারনাল সব প্রায় কমপ্লিট। কিন্তু ওদেরও কিন্তু ওয়েট করতে হবে যতদিন না তোমাদের পরীক্ষা হচ্ছে, পরীক্ষা কিন্তু একসাথেই হবে। ল্যাটেরাল আর তোমার এই রেগুলার স্টুডেন্টদের কিন্তু এক্সাম কিন্তু একসাথে হবে, সেটা তোমার হচ্ছে জানুয়ারির শেষ দিকে, বা হয়তো এবার তোমার আরো এক্সটেন্ড হতে পারে, ফেব্রুয়ারি ফার্স্ট উইকও হতে পারে। ঠিক আছে, যাই হোক। তো আর কোনো কোশ্চেন তোমাদের হবে? তোমাদের ল্যাটেরালদের জন্য তোমাদের অ্যাডমিশনের পর ফার্স্ট ইন্টারনাল হবে, সিএ 1 হবে ল্যাটেরালদের অ্যাডমিশন হওয়ার পর। হ্যাঁ, তো সমস্যা কিছু নেই, এইভাবেই চলে প্রথম সেমিস্টারটা। তারপর ফোর্থ সেমে গিয়ে সবকিছু একসাথে হয়, মিলেমিশে যায়। কিন্তু থার্ড সেমিস্টারে কিন্তু আগে রেগুলার তোমার সবকিছু হয়ে যায়। তারপর ল্যাটেরালদের তোমার সিএ 1 সিএ 2 সিএ 3, বা অনেক সময় তোমার দুটোকে একসাথে নেয় বা মার্চ করে মার্কস দিয়ে দেয়, এইভাবে হয়। হ্যাঁ, এটা নিয়ে চাপ কিছু নেই, এটা যে কলেজে তুমি ভর্তি হবে তার উপর ডিপেন্ড করছে। হুম। তো যাই হোক, তুমি ওখানে ভর্তি হওয়ার পর তোমার ল্যাটেরালদের কিন্তু সিএটা সেই কলেজ তোমার ডিসাইড করে যে কখন নেবে, সেইভাবে তারা কিন্তু ওটাকে অ্যারেঞ্জ করে, আর কিছু না। ওকে, বেশ। আহ আর কোনো কোশ্চেন তোমাদের? আর কোনো কোশ্চেন? আর কোনো কোশ্চেন? আমাদের ক্লাস আমরা প্রথম দিনটা একটু গল্প করেই কাটিয়ে দিলাম, প্রথম দিনটা হুম। সেটা তুমি একটু সবাইকে আস্ক করো। অনেকে হয়তো এখনো ভর্তি হয়নি, কাউন্সিলিং এর জন্য ওয়েট করছে। অটোনোমাসে আর কেউ আছো তোমাদের থেকে? মনে হচ্ছে না কেউ আছে। মনে হচ্ছে না কেউ আছে অটোনোমাসে। হুম। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ 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 হ্যাঁ, ধ্রুবজ্যোতি, ধ্রুবজ্যোতি। হ্যাঁ, ঠিক 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 ঠিক। আচ্ছা। হুম। হ্যাঁ ও। হুম। না, আমার অ্যাকচুয়ালি মানে সবার তো ধরো তোমার ট্র্যাক রাখা তো সম্ভব হয় না আমার পক্ষে। যারা আমার কন্ট্যাক্টে থাকে তাদের সবারই ট্র্যাক থাকে আমার। হ্যাঁ, কিন্তু মানে এবার আস্তে আস্তে তোমার এমন হচ্ছে না, এত স্টুডেন্ট হয়ে যাচ্ছে, আমি সবার নামটাও এখন আর মনে রাখতে পারছি না। ঠিক আছে, মানে এটা এটা আমার মানে, হ্যাঁ এটা আমার ফল্ট বলো বা যাই বলো, কিন্তু আমি আর মানে নামগুলোকে আর মনে থাকছে না আমার। ঠিক আছে, মানে এত কিছু। হ্যাঁ, সেটাই। সেটা তাও তাও ধরো না, আমাকে যেই ফোন করে তাকে কিন্তু বলতে হয় না যে আমি অমুক বলছি, আমি তাকে তার নাম ধরে আমি বলি যে হ্যাঁ অমুক বলো, তার নামটা কিন্তু আমি বলি। হ্যাঁ, ঠিক আছে। তো যাই হোক তো, হ্যাঁ সেটাই। যাই হোক, তো আমি থাকলে আমি তোমাকে জানাবো তো, যদি কেউ থাকে আমি তোমাকে জানাবো অবশ্যই। এখন তো অনেকে অ্যাডমিশন নেয়নি বা নিচ্ছে, এরকম হচ্ছে। তো দেখা যাক পুরোটা কি হয়, তারপরে তো বাকিটা তো জানতে পারবোই আমরা সবটাই, যে কোথায় কি হচ্ছে না হচ্ছে। আমি সবাইকে বলবো একটু ভালো করে পড়াশোনা করো, ডে 1 থেকে স্টার্ট করে দাও। আর আমি এখন তোমাদেরকে যাদের সি, আমি যেটা বললাম সি এর ফাংশন, সি এর অ্যারে, ফাংশন, স্ট্রাকচার ইউনিয়ন আর হচ্ছে ফাইল হ্যান্ডলিং, তোমরা তো হয়তো ফাংশন, আমি এই 4টে ইউনিট থেকে যা কিছু লেকচার ভিডিও আমি ডেটা স্ট্রাকচারের ক্লাসরুমে আমি শেয়ার করবো, তোমরা একটু এগুলোকে একটু আস্তে আস্তে দেখো, এখন তো চাপ কম, একটু আস্তে আস্তে করে দেখার চেষ্টা করো। আর অ্যানালগ ইলেকট্রনিক্সের বেসিক কনসেপ্ট, অ্যানালগ ইলেকট্রনিক্সের বেসিক কনসেপ্ট তো তারও
2-3টে লেকচার আমি শেয়ার করবো অ্যানালগ ডিজিটাল ইলেকট্রনিক্সের ক্লাসরুমে, তোমরা ওটাকে একটু ফলো করো। দেখো যদি বুঝতে পারো তো ভালো, না হলে আমি অ্যানালগ ইলেকট্রনিক্সের কিন্তু আমি লাইভ ক্লাস প্রোভাইড করবো। ঠিক আছে, ওই একটা ইউনিটের জন্য বলে আমি আর ওই মানে আবার সেই স্যার ওকে বলা, অভিষেক স্যারকে বলা, আবার অভিষেক স্যার আবার সেই একটা ইউনিটের জন্য তোমার 4টে ক্লাস হয়তো লাগবে। তো সেটা আমি কিন্তু অ্যারেঞ্জ করতে পারি, তোমাকে দেখো যদি বুঝতে পারো রেকর্ডেড ক্লাসটা, তাহলে হয়তো আমি আর অ্যারেঞ্জ করবো না লাইভ ক্লাসটা, ডিজিটালে তোমার লাইভ ক্লাসটা হবে অ্যাজ ওয়েল অ্যাজ। হ্যাঁ, বেশ। তাহলে আজকে প্রথম দিনের জন্য সবাইকে ওয়েলকাম। ওয়েলকাম করা কিছু নেই, সবাইকে ওয়েলকাম করা আছে আমার আছে। হুম, বলো। আমি ক্লাসরুম এখন তৈরি করিনি, আমি প্রথম দিন তো ক্লাসরুম তৈরি করিনি, তৈরি হয়ে যাবে আজকালের মধ্যেই, তোমরা পেয়ে যাবে ক্লাসরুমের লিঙ্ক। ঠিক আছে, আমি গ্রুপে দিয়েছিলাম, আমি তুমি তো কালকে জয়েন করেছো, আমি গ্রুপে দিয়েছি, বেশ আমি একবার দিয়ে দেবো। আমি দিয়ে দেবো আজকে আমাদের স্পোকেনের ক্লাস আছে 8:30 থেকে। যাই হোক, ঠিক আছে, বেশ। তাহলে আজকে তাহলে শেষ করি, ওকে। চলো, হোপ ফর দ্য বেস্ট, আর সবাই একটু ভালো করে পড়াশোনা করো, কারণ এবার কিন্তু একটু জব ফব পেতে হবে। হ্যাঁ, কারণ বাবা মা সারা জীবন তো আর দায়িত্ব নেবে না, কারণ একটা সময় পর আমাদেরও বাবা মার উপর দায়িত্ব নেওয়ার দরকার। হ্যাঁ, তো অতএব বাবা মাকে। হুম, হুম। আমি যাবো বললাম তো, আমি সি পাইথনের ক্লাসরুম আমি শেয়ার করবো কোনো একটা পার্টিকুলার ক্লাসরুমে। সবাই সি পাইথনের ক্লাসরুমে জয়েন করে সি পাইথনটা কভার করবে আস্তে আস্তে, ব্যাকএন্ডে। ঠিক আছে, ব্যাকএন্ডে সবাই সি পাইথনটা কভার করবে, আরেকবার রিভিশন করবে। ঠিক আছে, বেশ। তাহলে আজকে তাহলে আমরা এখানেই শেষ করছি। ঠিক আছে, আজকে আমরা এখানেই শেষ করছি। ওকে, চলো, গুড নাইট, গুড নাইট, গুড নাইট, চলো, চলো।